আসসালামু আলাইকুম। ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের নিয়মিত অনলাইন ভিত্তিক উচ্চতর প্রশিক্ষণ ক্লাসে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা প্রতি রবিবার এবং বুধবার নিয়মিতভাবে আমাদের এই অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ ক্লাসটি পরিচালনা করছিলাম। আমাদের আপাতত রোববারের ক্লাসটি বন্ধ আছে। প্রতি বুধবারই আমরা আমাদের এই অনলাইন ভিত্তিক উচ্চতর প্রশিক্ষণ ক্লাসটি করছি। ক্লাসটি নিয়মিতভাবেই আমাদের সামনে উপস্থাপন করছেন ধৈর্য সহকারে এবং অনেক পরিশ্রম করে আমাদের সামনে উপস্থাপন করছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সম্মানিত সভাপতি ডক্টর শেখ ফারুক ইলাহি স্যার। আমরা গত ক্লাসের ধারাবাহিক আলোচনায় আজকেও আলোচনা করব ম্যাথমেটিকা অধ্যয়ন ও আয়ত্ত করার কৌশল এবং হোমিও দিকপালদের যে শিক্ষা, সেই শিক্ষা অনুসারে আজকে আমরা এই আলোচনার দ্বিতীয় পর্বের আলোচনা করব। গত সপ্তাহে আমরা প্রথম পর্বের আলোচনাটি করেছিলাম। প্রিয় উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে আমরা জানিয়ে রাখতে চাই আমাদের এই আলোচনাটি সরাসরি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ফেসবুক পেজে ট্রান্সমিশন হচ্ছে। আপনারা যারা ক্লাসে উপস্থিত আছেন এবং পরবর্তীতে যদি কোনো বিষয়ে আপনাদের জানার থাকে বা ক্লাসটি আবারও পুনরায় শুনতে চান, সেখান থেকে আপনারা সমৃদ্ধ হতে পারবেন। আমাদের ক্লাসটি আমাদের ফেসবুক পেজে থাকবে। তো ভূমিকায় আপনাদের কাছ থেকে যে বিষয়টি সহযোগিতা চাইবো, আপনারা প্রত্যেকে আপনাদের ক্যামেরা এবং মাইকটি মিউট করে দিয়ে ক্লাসে অবস্থান করবেন, যাতে আপনার জন্য অন্য কারো ক্লাস উপভোগ করায় কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। তো আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাস নেওয়ার জন্য আমাদের প্রিয় শিক্ষক বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সম্মানিত সভাপতি ডক্টর শেখ ফারুক ইলাহি স্যারকে। স্যার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার আলোচনা শুরু করুন। ধন্যবাদ। আজকের অংশগ্রহণকারী হোমিওপ্যাথিক চিকিৎসক, ছাত্র ও নারীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব, গুড ইভিনিং। আমরা এই বিষয়টি লার্নিং ম্যাথমেটিকা বা বাংলাতে যদি আমরা বলি যে ম্যাথমেটিকা পাঠ ও আয়ত্তের উপায়, এটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এর পরের অংশে চলে যাব সরাসরি। আপনারা যারা উপস্থিত ছিলেন তারা এই অংশটুকু তো দেখেছেন, যারা ছিলেন না তারা জাস্ট একটু দেখে নেন। আমরা প্রথমে বলছিলাম হানিম্যান ওয়ার্গাননে তিনটে জিনিস শিখতে বলছিলেন চিকিৎসকের জন্য। একটা হলো রোগের জ্ঞান, একটা ওষুধের জ্ঞান, একটা হলো এই রোগ চিকিৎসা বা রোগীর চিকিৎসায় কিভাবে ওষুধ প্রয়োগ করতে হবে এর প্রয়োগ জ্ঞান। তারপর আমরা বলছিলাম যে ম্যাথমেটিকার উৎসটা কোথায়, হোমিওপ্যাথিক ম্যাথমেটিক কিভাবে এসেছে। এই প্রসঙ্গে আমরা হানিম্যানের ম্যাথমেটিকা পিউরা, তার ক্রনিক ডিজিজ এই নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা দেখেছি যে হানিম্যান ম্যাথমেটিকা পিউরা এবং ক্রনিক ডিজিজে মোট 99টা ওষুধের প্রুভিং করেছেন এবং প্রুভিং রিপোর্টের বর্ণনা করেছেন। তারপর আমরা বলেছিলাম যে হোমিওপ্যাথির প্রথম যুগে ম্যাথমেটিকার উৎসগুলি কি কি ছিল, প্রাইমারি উৎস, এগুলোকে বলে প্রাইমারি টেক্সট অফ ম্যাথমেটিকা। আমি নাম বলছি না, এই 6টা এই বইকে বলা হয় যে প্রাইমারি টেক্সট। হোমিওপ্যাথিক ম্যাথমেটিকার প্রাইমারি মানে টেক্সট মানে ধরেন পাঠ্য, ম্যাথমেটিকার পাঠ্য। আমরা দেখিয়েছিলাম যে ওই প্রাইমারি টেক্সটকে উপযোগ্য করে পরবর্তীতে হানিম্যানের খুব সক্ষম যারা শিষ্য ছিলেন তারা আরো কিছু বই লিখেছেন সবার মানে যাতে বুঝতে পারে সবাই এইভাবে সহজ করে। এইগুলোকে বলেছি সেকেন্ডারি টেক্সট অফ ম্যাথমেটিকা। এখানে নামগুলো আছে, আমি আর নামগুলো বলছি না। তারপরে বললাম যে তারপর এরপরের আরেক জেনারেশন হয়ে পারে, তারা এইগুলোকে বিশেষ করে সেকেন্ডারি টেক্সটকে উপযোগ্য করে আরো সহজ বুদ্ধভাবে তারা কিছু বই লিখেছেন, যেগুলোকে আমরা বলি টারশিয়ারি টেক্সট অফ ম্যাথমেটিকা। বর্তমানে কিন্তু টারশিয়ারি পরে আরেকটা যুগ চলে আসছে, আরেকটা জেনারেশন চলে আসছে। এটা অন্য এক সময় বলবো, মানে আরো সহজ কিভাবে, কারণ ম্যাথমেটিকা বিষয়টা একটু কঠিন।
বিশেষ করে আয়ত্ত করা এবং মনে রাখাটা কঠিন। এটা যাতে আরো সহজে আয়ত্ত করা যায়, মনে রাখা যায়, এই জন্য আরো সহজ কিছু বই ওয়েস্টার্ন হোমিওপ্যাথরাই বিশেষ করে লিখেছেন। পরবর্তীতে আমরা কখনো সেটা আলোচনা করবো। আমরা আজকে টার্সিয়ারি টেক্সট পর্যন্তই থাকলাম। তারপরে আমরা বলছি যে আমরা যখন একটা ম্যাথমেটিক্সে যখন একটা ওষুধ আমরা শিখবো, এই ওষুধের কি কি জিনিস আমরা শিখবো, কি কি গুণাবলী আমরা শিখবো। এখানে আমরা 11টা পয়েন্টে বলেছি, আমি আর হতে যাচ্ছি না নেরেশনে। তারপর আজকে শুরু করবো আমাদের নতুন পার্ট। এখানে আমার 3 জন আমার গুরু, হোমিও গুরু, ইনি একদম আমার 1977 থেকে 1981 4 বছর তার কাছে আমি হোমিওপ্যাথি শিখেছি। প্র্যাকটিসে বসেছি ওনার কাছে, ম্যাথমেটিকা রেপার্টরির পার্ট নিয়েছি। ডক্টর প্রমোদারঞ্জন দাস, উনি কলকাতা ইউনিভার্সিটির বিএ এবং কলকাতা ডানহাম হোমিওপ্যাথি কলেজের ডিএমএস। আমি যখন তার সাথে কাজ করি 1977 সালে, আমার বয়স ছিল 21, ওনার ছিল 85। ওনাকে আমি পেয়েছি 4 বছর। তারপরে আরো খুব খুব প্রথিতযশ একজন হোমিওপ্যাথ আমাদের দেশের, তার নাম ডাক্তার সঞ্জীব চক্রবর্তী, যার হাত ধরে বাংলাদেশ এবং ভারতে শস্য সংস্করণ অর্গাননের প্রসার এবং এই যে নতুন শক্তির ওষুধ 50 সহস্রতমিক ওষুধের তৈরি, বিতরণ এবং প্রয়োগ এর উনি ছিলেন, আমি বলবো যে হি ওয়াজ দ্য পায়োনিয়ার। ওনাকে আমি পেয়েছি 1987 সাল পর্যন্ত। 87 সালে তিনি মৃত্যুবরণ করেন। আরেকজন গুরু, উনি ছিলেন আমার প্রাইম গুরু আর শীর্ষ গুরু যদি আমি বলি, তিনি ডক্টর জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল। তিনি কলকাতা মেডিকেল কলেজের থেকে 1936 সালে এমবিবিএস করেছেন এবং ডিএমএস করেছেন। তিনি ছিলেন হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, হুমায়ের একদম ফাউন্ডার প্রেসিডেন্ট এবং একেবারে আজীবন প্রেসিডেন্ট অফ অনার। তাকে আমি পেয়েছি 8 বছর, 1977 থেকে 1985 সালে তিনি মৃত্যুবরণ করেন। তারপর অ্যাকচুয়ালি খুব আর তেমন কোনো উল্লেখযোগ্য শিখেছি আমি সবার কাছ থেকেই, কিন্তু গুরু বলতে যা বোঝা যে আমার মেন্টর, আমার শিক্ষক, আমার উস্তাদ, এমন ঠিক আমি স্পেসিফাই করতে পারি না। তারপর নিজেই পড়াশোনা করেছি অনেকের হেল্প নিয়ে। এবার আমরা আজকে আমাদের সাবজেক্টে চলে যাব। এটা হলো লার্নিং প্ল্যান অফ ম্যাথমেটিকা। এই যে ম্যাথমেটিকা আপনি শিখবেন, এটার একটা লার্নিং প্ল্যান লাগবে। এটা বলতেন ডাক্তার কাঞ্জিলাল, বলতেন যে তুমি যদি একটা ছোট খাল, ক্যানেল, এই যে গ্রামের মধ্যে খাল থাকে, তুমি একটা খাল পার হবে, ইউ নিড নট থিঙ্ক এনি কি বলবো, মানে রোড ম্যাপ অর এনিথিং। তোমার কোনো রোড ম্যাপ কৌশল কিচ্ছু জানা দরকার, জাস্ট লাভ দিয়েও পার হয়ে যাবে তুমি। কিন্তু তুমি যদি একটা নদী পার হতে চাও, তাহলে কিন্তু এখানে এত সহজ না। এখানে একটু রোড ম্যাপ লাগবে, বা নদীটার মধ্যে পানি কেমন, এখানে কোনো ভয়ঙ্কর মাছ টাছ আছে কিনা, এর স্রোত, এগুলা বুঝে শুনে পার হওয়া লাগে। কিন্তু সেটাও এত কঠিন না, পার হওয়া যাবে। কিন্তু যদি তোমাকে একটা মহাসাগর পাড়ি দিতে হয়, ওশেন পাড়ি দিতে হয়, তাইলে কিন্তু একদম পুরোপুরি তোমার একেবারে এর উপর হোমওয়ার্ক করতে হবে যে এই মহাসাগরের কোন দিকে আপনার কোন সময়ে এর তুফান হয়, ঝড় তুফান হয়, কোন দিকে ওর গভীরতা খুব বেশি, কোন দিকে গেলে আপনার এর তীরটা তাড়াতাড়ি পাওয়া যাবে। মানে শুধু নিজে গবেষণা করলে হবে না, অন্য যারা পার হয়েছে এই মহাসাগর, তাদেরও রোড ম্যাপ, তাদেরও প্ল্যান গুলো আপনাকে পাঠ করতে হবে। পরে তারপর আপনি এই মহাসাগর পাড়ি দিতে উদ্যত হবেন। তো তিনি বলতেন যে ম্যাথমেটিকা হচ্ছে এই হচ্ছে ওশেন, মানে হোমিওপ্যাথির একটা মহাসাগর। এটা তুমি আন্দাজি মনের ইচ্ছা মতো র্যান্ডমলি পড়াশোনা করলে তোমার খুব একটা মুখ্য লাভ হবে না, তুমি খুব ভালোভাবে শিখতে পারবে না। তাইলে এর একটা রোড ম্যাপ,
যে আরো যারা গুণীজনেরা মেটেরিয়াল পাঠ করেছেন বলতেন যে তুমি তো আর প্রথম শিখতে যাচ্ছ না, হানিমুন থেকে ধরে অন্তত 5 জেনারেশন পর্যন্ত তোমার পর্যন্ত আসছে যারা মেটেরিয়াল শিখেছেন, শিখিয়েছেন। কাজে তারা কিভাবে শিখতেন এমন একটা প্ল্যান অনুযায়ী যদি তুমি আগাও তাইলে ইউ উইল লার্ন মোর ইন শর্টার টাইম। এখন আমরা একটু দেখি যে এই যে আমার প্ল্যানটা মেটেরিয়াল শেখার যে প্ল্যানটা, তার যে রোড ম্যাপটা, এটাকে আমরা 3টে ফেজে ভাগ করতে পারি। 3টে ফেজ, এটা আমরা বলি ফেজ 1। ফেজ 1টা কি, যে আমি ধরেন হোমিওপ্যাথিক কলেজে ভর্তি হইলাম 1977 সালে, যেমন ভাবে আমি ভর্তি হয়েছিলাম, এবং মেটেরিয়াল খুব কঠিন লাগতো আমার কাছে। আরে বাপ, সবগুলাতে ডায়রিয়া আছে, সবগুলোতে মাথা ব্যথা আছে, কোনটা কি মনে রাখবো, মানে খুব অসুবিধার মাঝে আমি পড়ছিলাম, খুব কষ্ট করে মনে রাখতে হতো। ওই যে আমি রোড ম্যাপ পাচ্ছিলাম, এবং কিছুদিন হলো আমি খুব হতাশ বোধ করলাম যে এত মেডিসিন, এত লক্ষণ, আমি কি করে মনে রাখবো। আবার রোগীর ক্ষেত্রে রোগীর কথা শুনে আবার ওই মেডিসিন মাথায় আসতে হবে, কি করে এটা। এই জন্য আমি ঘুরপাক খাচ্ছিলাম, অনেকে অনেক কথা বলছিলেন। তখন 1978-এ কান্দিলাল আমাকে ওই যে এর রোড ম্যাপ বা আমাকে শেখালেন যে তুমি কিভাবে শিখবে, আমাকে একটা প্ল্যান দিলেন তিনি বললেন যে প্রথমে তুমি বেশি মেডিসিন পড়তে যাবে না। একটা বললেন যে তুমি যেহেতু ছাত্র, তুমি দেখো তোমার ফার্স্ট ইয়ারে কি কি মেডিসিন গুলো আছে, এইগুলোর উপর তুমি মনোযোগ দাও, এই মেডিসিন গুলো আগে শিখো। স্বাভাবিকভাবেই আমাদের ফার্স্ট ইয়ার মেডিসিন গুলো সহজ মেডিসিন ছিল। তিনি বলতেন এইগুলো বেশি মেটেরিয়াল বেশি বই থেকে শিখবা না, কতগুলো খুব ওয়েল চুজেন বই তুমি আগে হাতে নাও, যেগুলো মানে কেউ সাজেস্ট করছে তোমার যে এই বইগুলা খুব সহজে লেখা, খুব সংক্ষেপে লেখা। এই বইগুলা পড়ে তুমি ওষুধটার একটা স্কেলিটন, একটা যেন একটা কঙ্কাল তোমার সামনে আছে। আচ্ছা, পালসিটেল হলো এই পালসিটেল, তার একদম তোমার একদম লিডিং ফিচার গুলো আছে, প্রাইমারি ফিচার গুলো আছে, শুধু এইগুলো তুমি মনে রাখার চেষ্টা করো। যে পালসিটেলার কনস্টিটিউশনটা কেমন, এরা একটু স্বাস্থ্যবতী থাকে, মেয়ে লোকদের বেলা এর মানে মানসিকতাটা বেশি পাওয়া যায়, এরা একটু ক্রন্দনশীল থাকে, এরা খুবই গরম কাতর হয়, মধ্যগর সহ্য করতে পারে না, এরা পানি খায় না পিপাসা থাকা সত্ত্বেও। তাদের এইভাবে ওষুধটার মেইন ফিচার গুলা ছোটখাটো গুলাতে না, এবং বেশি বই থেকে না। তাহলে কি কোন বইগুলো আমি পড়বো? তিনি আমাকে যা দিলেন আপনাদের সাথে আমি তাই শেয়ার করছি। তিনি বলছেন তোমার একটা ফার্স্ট বই হবে মেটেরিয়াল এলেন কিনোট, ডক্টর এসসি এলেন এর কিনোট, মানে এটা হলো ফার্স্ট বই। এবং এই বই সম্বন্ধে উনি খুব উচ্চ ধারণা পোষণ করতেন। তিনি বলতেন যে এলেন পড়ে গেলা তুমি, মানে হেরিং এর গাইডিং সিমটম পড়ে ফেললা, কারণ এলেন কিনোটস হলো হেরিং এর গাইডিং সিমটমস এর সারাংশ, জিস্ট। কাজে তুমি এলেনের কিনোটস থেকে লাইকোডিয়াম পড়ো, মানে তোমার হেরিং এর জিস্ট তুমি পেয়ে গেছো। কাজে এইটা হবে ফার্স্ট বই, এবং সংক্ষেপে লেখা। লাইকোডিয়াম পড়ো 2 পৃষ্ঠা, এবং সুন্দর করে আবার দেখেন গ্রেডও করা আছে, যে সিমটম গুলো বেশি ইম্পর্টেন্ট এগুলা মোটা বোল্ড করে লেখা, এর চাইতে একটু কম হলে সেটা ইটালিক্স বাঁকা করে লেখা, এবং আরো সাধারণ লক্ষণ হলে মানে নর্মাল করে লেখা। এই বইটা খুব গুরুত্ব দিতেন তিনি, বলে এইটা আগে পড়ে। আচ্ছা, এর থেকে বলে যে মনে করো তুমি লাইকোডিয়াম পড়লা তুমি, এর থেকে তারপরে সেকেন্ড বই হবে তুমি এলেন কিনোটস পড়া, মার এর সেকেন্ড বইটাই হবে যেটা, সেটা নেশের ডক্টর ইবি নেশের লিডার্স অফ ম্যাথমেটিক্স, আমরা সবাই পড়ছি নিশ্চয়ই। বলে এটা হলো এলেন কিনোটস এর ব্যাখ্যা বিশ্লেষণ। এবং তাই দেখবেন আপনি নেশের বই পড়তে গেলে ওই এলেনের কিনোটস গুলোই ধরে উনি আলোচনাটা করে। তো এলেনের কিনোটস এর যে
আপনি সারাংশ পড়ছেন, হয়তো কিছু কিছু জিনিস আপনার কাছে পরিষ্কার হয়নি, নেক্সট পড়ে ফেললে বাস এই দুইটা মিলে আপনার একটা হোল এসে যাবে, একটা মোটামুটি একটা পূর্ণাঙ্গ চিত্র আপনি পেয়ে যাবেন। বললেন এই দুইটা বই একটু বারে বারে পড়ো, বললে ওই ওষুধটার যে একটা কঙ্কাল এটা ভেসে উঠবে, লাইকোপিডিয়াম মানে এই, পালসিটিলা মানে এই, অতটুকু আসার পরে আর দুইটা বই এড করো। একটা হলো কেন্টের মেটেরিয়ামেটিকা। তিনি বলছেন যে এই যে তুমি অন্য বইগুলো পড়বে, এইগুলোর মধ্যে খুব একটা ওষুধের ক্যারেক্টার, একটা চরিত্র ফুটে উঠবে না, কিন্তু কেন্ট তার মেটেরিয়ামেটিকা এমন ভাবেই লিখেছেন যেখানে তিনি মেডিসিন না, যেন একটা মানুষের চরিত্র ফুটিয়ে তুলছেন তিনি। পালসিটিলা মানে ওষুধ না, পালসিটিলার একটা মানুষ, একটা মহিলা বা একটা একটা কি বলবো রোগী কেমন হয় এর চরিত্রটাই ফুটে তুলছে। কাজে তুমি এর পরের বইটা হবে তোমার কেন্ট। কেন্ট পড়লে এই এলেন এবং নেক্সট থেকে তোমার স্কেলিটন একটা কঙ্কাল তোমার সৃষ্টি হয়েছিল মেটেরিয়ামেটিকা, তোমার ওই ওষুধটার এর মাঝে রক্ত মাংস মনে হলো যোগ হবে, এটা তখন একটা আরো পূর্ণাঙ্গ চিত্র তোমার সামনে ফুটে উঠবে। তিনি বলতেন যে কেন্টের পরে তুমি আরেকটা বই পড়বা, সেটা হলো বরিক্সের মেটেরিয়ামেটিকা। কেন পড়বা এটা? তিনি বলতেন দেখবা তুমি বরিকের যে ফার্স্ট যে প্যারাগ্রাফটা, বলে ফার্স্ট প্যারাগ্রাফটা খুব মনোযোগ পড়বা, এর মধ্যে আসল ওষুধের মানে পুরা জেনারেল ফিচারসটা রয়ে গেছে। এবং বরিক এই ফার্স্ট প্যারাগ্রাফটা খুবই চমৎকার লিখেছেন, পুরো ওষুধটার একটা জিস্ট এর মধ্যে আছে। তারপর তিনি মাইন্ড এবং পার্টিকুলার সিমটম গুলা অ্যানাটমিক্যাল স্কিমা অনুযায়ী হেড, ফুট, মানে রেসপিরেটরি সিস্টেম, আপনার জেনারেটরি সিস্টেম, এইভাবে উনি সাজিয়ে সাজিয়ে লিখেছেন। এবং সেখানেও তিনি দুইটা গ্রেড, কোনো কোনো সিমটম দেখবেন এটা লিখে উনি লিখেছেন, কারণ এখানে কিছুটা গ্রেডেশন করেছেন। এবং এই বইটা মোস্টলি একটা ক্লিনিক্যাল বই, মানে বেড সাইড মেটেরিয়ামেটিকা যেটাকে বলে। আপনি একটা রোগী চিকিৎসা করতে গেলে রোগীর লক্ষণ শুনে আমরা অনেক সময় মেটেরিয়ামেটিকার বইয়ের পাতা উল্টাই, একটা মেডিসিন আমার মাথায় আসলো, এটা একটু আমি চেক করি, এরকম বই হলে বরিক, আপনার পাশে বরিক থাকতেই হবে। এটাকে বলে বেড সাইড মেটেরিয়ামেটিকা। আচ্ছা, এখন বললেন এই যে তোমার চারটা বই থেকে যদি তুমি লাইকোপিডিয়াম পড়ে ফেলো বা পালসিটিলা পড়ে ফেলো, তাহলে কিন্তু তোমার একটা যৌক্তিক একটা পিকচার ফুটে উঠবে। এবং তারপরের বইটা তিনি বললেন হার্ভে ফেরিংটন। দেখেন এগুলো কিন্তু আমরা একেবারে 1977 সালে, 78 সালে, কারণ উনি আমাকে এই উপদেশটা দেন 78 সালে। 78 সালে আমি ডিএসএম এর সেকেন্ড ইয়ারে পড়ি, 78 সালে কিন্তু এইসব বই পড়ি আমরা। এবং উনারা বাংলা কোনো বই উনি আমাকে বলেন নাই কোনোদিন পড়তে, এই ধরনের সবগুলো একদম স্ট্যান্ডার্ড টেক্সট। বললেন হার্ভে ফেরিংটন পড়বা। কেন হার্ভে ফেরিংটন? তখন কিন্তু ইএ ফেরিংটনের কথা বলেন নাই, কারণ ইএ ফেরিংটন একটু কঠিন, এটা পরের স্টেজে। হার্ভে ফেরিংটনটা সহজ, কারণ হার্ভে ফেরিংটন ইএ ফেরিংটনের ছেলে, উনিও ম্যাথমেটিক্যাল অধ্যাপক ছিলেন, দীর্ঘদিন বেঁচে ছিলেন, সম্ভবত 1947 সালে উনি মারা গিয়েছেন। তো তার বইয়ে তিনি পুরো একটা মেডিসিন, মনে করেন লাইকোপিডিয়াম, তিনি 1, 2, 3 এইভাবে পেরা 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 করে করে লিখেছেন। সেইভাবে উনি 40টা নাম্বার দিয়ে মেডিসিনের চিত্রটাকে সাজিয়েছেন এবং খুবই চমৎকার। এবং সবাই খুব প্রশংসা করে হার্ভে ফেরিংটনের এই বইটাকে। শেষে এসে তিনি বলবেন যে নাও লাইকোপিডিয়াম 5 কথায় কি হতে পারে বলো। এই যে 40টা নম্বর দিয়ে 40টা প্যারা লিখলেন, তারপর তিনি 5 কথায় লাইকোপিডিয়ামকে এক্সপ্রেস করছেন। চমৎকার দেখেন বইটা। এবং বলতেন এই ফেসের লাস্ট বই হবে তোমার টাইলার, ডক্টর মার্গারেট টাইলারের ড্রাগ পিকচার। মার্গারেট টাইলার অত্যন্ত বড়
মাপের একজন হোমিওপ্যাথ ছিলেন ব্রিটেনের, রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটালের তিনি প্রফেসর এবং কনসালটেন্ট ছিলেন। তার বইটা যে ড্রাগ পিকচার বাজারে পাওয়া যায়, এটা কিন্তু পড়তো যারা, আমরা যেহেতু এই ক্লাসটা আমরা নিচ্ছি উচ্চতর প্রশিক্ষণ, কাজে এখানে যদি কেউ খুব প্রাইমারি স্টুডেন্ট থাকে, প্রাইমারি মানে ধরো ফার্স্ট ইয়ার, বেশি না বুঝলে আমার কিছু করার নেই, এটা হচ্ছে যারা মোটামুটি পড়ে ফেলছেন নবীন ডাক্তার, তাদেরকে আপগ্রেড করার একটা প্রচেষ্টা আমাদের। এই জন্য কেউ যদি কিছু কম বুঝেন, জাস্ট যতটুকু বুঝেন ততটুকুই মনে করবেন আপনার জন্য লাভ। এই যে টাইলারের বইটা, টাইলারের বইটা কেন পড়বেন? তিনি বলছে যে টাইলারের বইয়ে টাইলার অন্য সব সেকেন্ডারি টেক্সটের বইয়ের রেফারেন্স নিয়ে আসছেন, যে এই কনসিডারের সম্বন্ধে কেন্ট এই বলছেন, নেস এই কথা বলছেন, ফেরিংটন এই কথা বলছেন, এবং আমি এই কথা বলছি, সবার কথা বলে উনি উনারটা সবার শেষে দিতেন। এবং চমৎকার একটা বইয়ের উপরে কমেন্টারির মতো, এটা একটা মেডিসিনের উপর। তো এই বইগুলো যদি আপনি ফার্স্ট পেজে পড়েন, আমরা যেভাবে পড়েছি, আমি পরবর্তীতে এই যে এগুলো আমরা কিন্তু তখন পড়ি নাই, অন্য ছেলেরা পড়তো, আমি কোনো পড়ি নাই এগুলা। এই যে ওষুধ পরিচয় বইটা বা গটে, এটা পরে অনেক পরে যখন দেখলাম আমি বিভিন্ন জায়গায় ক্লাস নিতে যাই এবং সবাই ওই বইগুলা পড়ে, তখন ওই বইগুলো কিনছে এবং ভালো করে পড়ছি আমি আবার, এবং দেখছি ভালো বই। আমি আমি ব্যানার্জির বই আমি অ্যাপ্রিসিয়েট করি, খুব সংক্ষেপে 4টা কথায় তিনি ওষুধটাকে তুলে ধরেছেন, চমৎকার। ঘটকের বইও তাই। কিন্তু আমি বলবো যারা সিরিয়াস স্টুডেন্ট এরা বাংলা, কারণ ধরেন ঘটকে করতে লিখছেন, ঘটকে ওই সেকেন্ডারি টেস্ট গুলো পড়ছেন, সেকেন্ডারি টেস্টের উপরে এগুলো লিখেছেন। ব্যানার্জি করতে লিখছেন, তারাও ওইগুলো। তো আপনি যেখানে ওনারা যেটা পড়ে ম্যাথমেটিক্স ওই বইগুলোই যেখানে আছে, আপনি ওইগুলো পড়বেন না কেন? আপনি যত উৎসের কাছে যাবেন, আপনি প্রকৃত জিনিসটা বেশি শিখবেন। এই জন্য হোমিওপ্যাথি শেখার কোনো শেষ নেই, এবং হোমিওপ্যাথিতে কি হতে পারে এটারও শেষ নেই। আপনি গ্রেড 1 থেকে ধরে একদম 100 গ্রেড পর্যন্ত আপনি যেতে পারেন। কাজে এটা হলো যার তার এবিলিটি অনুযায়ী আমি এই জিনিসটা পড়ার মানে সাজেশন দিলাম, যে ফেজ 1-এ এই বইগুলো আপনি পড়বেন, এবং সবগুলা মেডিসিন আমরা পরে বলবো কয়টা মেডিসিন, সবগুলা মেডিসিন না, ধরেন 100টার মতো মেডিসিন, 125টার মতো মেডিসিন, এর উপরে আপনি আপনার পড়াশোনা সীমিত রাখেন, যে মেন এই ওষুধগুলো আমি ধারণ করব, আয়ত্ত করব, এবং এগুলা করতে গিয়ে আপনার যে হ্যাকমত, আপনার যে কৌশল ডেভেলপ করবে, পরবর্তীতে দেখবেন ফেজ 2 যে মেথড শিক্ষার দ্বিতীয় পর্যায়ে, এটাতে আপনার খুব কাজ দেবে। সাধারণত আমরা বলি ফেজ 2টা যারা যদি ডিএইচএম ধরেন, যারা মোটামুটি 4th ইয়ারে বা খুব ভালো ছাত্র হলে 3rd ইয়ার থেকে শুরু করবে, আর যদি বিএইচএম এর ছাত্র হয় ওরাও 4th ইয়ার থেকে এই যে ফেজ 2টাতে যাবে, আর যদি খুব এক্সেপশনাল ভালো হয় সে 3rd ইয়ার থেকে যেতে পারে। কিন্তু ইন্টার্নির পরে মাস্ট, যদি আপনি এগুলো এইভাবে না পড়ে থাকেন, ইন্টার্নির টাইমটা হলো এটা চমৎকার টাইম, যে আপনি আপনার যা ডেফিসিয়েন্সি আছে, আপনার কোর্স চলাকালীন আপনি যা শিখেননি বা দুর্বলতা আছে, এইগুলাকে দূর করার একটা প্রকৃষ্ট টাইম, এটা খুব বেশি করে কাজে লাগাতে হয়। আমরা যখন ইন্টার্নি ছিলাম, আমরা রাত দিন হাসপাতালে পড়ে থাকবো, রাত দিন একদম। মনে করেন অনেক সময় আমরা ঘুরতাম, যে অনেক ফাঁকি বাস ইন্টার্নি থাকে, ডাক্তার থাকে, স্টুডেন্ট, ওরা খুঁজতো যে আজকে নাইট ডিউটিটা কাকে দেওয়া যায়, সে নাইটে কোথাও যাবে থাকে। আর কিছু আমার মতো ছিল, আমরা খুঁজতাম যে কার এক্সট্রা ডিউটি আমি পাবো, কেন আমি যদি আজকে নাইটটা করি, হয়তো 4টা বা 5টা ডেলিভারি আমার হাতে করার আমি সুযোগ পাবো, তাইলে আমি একটা নর্মাল ডেলিভারি, একটা ফোর্সেপ ডেলিভারি, বা আমি যদি সিজারিয়ান অপারেশন লাগে আমি টিচারের সাথে অ্যাসিস্ট করব, এই সুযোগগুলো পাওয়া যেত। এই জন্য বলছি, এটা তো বললাম
যারা এমবিবিএস করে তাদের জন্য। যদি ডিএইচএমএস যদিও এই সুযোগ নেই, হাসপাতাল নেই বা ধরেন আউটডোর নেই, কিছু করার নেই, কিন্তু আপনি তখন যদ্দূরই হয় অ্যাটলিস্ট যারা বিএইচএমএস করেন তাদের তো কিছুটা সরকারি কলেজে তাদের ওয়ার্ড আছে, আর যদি আমাদের বাংলাদেশ কলেজে অ্যাটলিস্ট তাদেরও আউটডোর আছে, বা ডিএইচএমএস এর তো থাকা উচিত, নাই সেটা আমাদের দুর্ভাগ্য। ওই সময়টা আপনি যদি কলেজেও যদি আপনি মনে করেন যে বেশি সুবিধা পাচ্ছেন না, তাইলে এই যে আমার মতো গুরু ধরবেন আপনি, যে কলেজের বাইরে অনেক দেবেন খুব বিজি এবং ভালো, বিজি হলে হবে না, শুধু যিনি নিয়ম নীতি মেনে প্র্যাকটিস করেন এমন কেউ আপনি সহকারী হয়ে যান। যেমন আমার সহকারী আছে, প্রায় 6 জন সহকারী আছে, এরা বিএইচএমএস পাস, কেউ কেউ ডিএইচএমএস, এবং তাদের লাভ হচ্ছে এটা। তারা খুব, আমি তো মনে করি লাভবান হয়, কারণ আমি তাদেরকে দেখাই কিভাবে একটা কেস দিতে হয়, কেন আমি এই মেডিসিন দিলাম, কেন ওই মেডিসিনটা না, কি রেফারেটরি করলাম, কি রুব্রিক দিলাম। এই স্টুকটা আপনি অনেক সময় কোর্স চলাকালীন পাবেন না। এই যে ইন্টার্নের সময়টা খুব ভালো করে যদি কাজে লাগান, তাইলে আপনি অনেক ভালো হোমিওপ্যাথি হতে পারবেন। তাইলে সেই স্টুটা যদি আপনি স্টুডেন্ট থাকাকালীন না শুরু করে থাকেন, ইন্টার্নের সময় অবশ্যই শুরু করবেন। আচ্ছা, ফেজ টুটা কি দিলে আমরা একটু আলোচনা করি। ফেজ টুটা হলো যে এখন আর আপনি ওষুধের সংক্ষিপ্ত পিকচার, একটা ব্রিফ পিকচার নিয়ে চিন্তা না, এটা আপনি শিখে গেছেন। লাইকোপোডিয়াম কি মোটামুটি আপনি বুঝে গেছেন, পালসিডিলা কি আপনি মোটামুটি জানেন, সালফার কি আপনি জানেন। এখন এর আরো ওয়াইডার ফিচার গুলো আপনার জানতে হবে, সূক্ষ্মাতি সূক্ষ্ম লক্ষণ, এর ব্যাখ্যা বিশ্লেষণ, বিভিন্ন বড় বড় হোমিওপ্যাথের মন্তব্য এইগুলা, এবং যে প্রাইমারি টেস্ট গুলা আপনি যেটা কখনো পড়েননি, হেরিং এর বই পড়েননি, এখন আপনি হেরিং এর বই পড়তে হবে। কোন কোন ক্ষেত্রে রেফারেন্সের জন্য আপনি এলএনএর এনসাইক্লোপিডিয়াতে যেতে হবে। মনে করেন আপনি যদি ক্যান্থারিস পড়তে চান, আপনি ক্যান্থারিস পড়ার সময় আপনার মনে হবে না যে ক্যান্থারিসের যে একটা লক্ষণ আছে, এর লিঙ্গ শক্ত হয়ে থাকে এবং এটা আর রিল্যাক্স করে না, ক্যান্থারিসের লক্ষণ আছে। এবং অনেক রোগী আসতো আমাদের, যখন এই যে ভায়াগ্রা যখন আবিষ্কার হলো, ধরেন 10-20 বছর পর, এর আগে তো ছিল না এটা, অনেক রোগী আসতো আমাদের কাছে যে বললো যে তার ভায়াগ্রা 2টা খেয়ে ফেলছে, তার লিঙ্গ যে ইরেকশন হয়েছে আর রিল্যাক্স হচ্ছে না, তীব্র পেইনফুল, এবং এটা অনেক একদম গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, এমন সমস্যা নিয়ে আসতো। তখন আমি যে ওষুধগুলো ব্যবহার করতাম বা আমার যারা সিনিয়র তাদের সাথে আলোচনা করেছি, এর মাঝে একটা অন্যতম ওষুধ ছিল ক্যান্থারিস। আপনি ক্যান্থারিস যদি মনে করেন একটা মেডিসিন সম্বন্ধে আরো ভালো বুঝতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রাইমারি টেস্টও খুঁজতে হবে। দেখি তো হানিম্যান কি বলছেন এ সম্বন্ধে, আরে দেখি তো হেরিং কি বলছেন, দেখি তো একদম প্রুভিং এর মধ্যে কি আসছে। দেখবেন আপনি প্রুভিং এর মধ্যে পাবেন এলএন এর এনসাইক্লোপিডিয়াতে। কুবার বলছে যে স্যার তো আমাকে ওষুধটা দিল, থার্ড রাতে আমি যখন ওষুধটা খাচ্ছি, ডেইলি 4 বার করে খাচ্ছি 6 ঘন্টা পর পর, থার্ড রাতে দেখি আমার লিঙ্গ একদম শক্ত হয়ে আছে, আর রিল্যাক্স হচ্ছে না, এবং আমি খুব কষ্ট পাচ্ছি। সে পরের দিন তার সুপারভাইজারকে জানালো যে আমার তো এরকম লক্ষণ, বললেন না তুমি আর খাবে না। দেখা গেল যে আরো বেশ কয়েকজন কুবার সেম লক্ষণ দিচ্ছে, যে তার এমন ইরেকশন হচ্ছে, এটাকে বলে পেইনফুল ইরেকশন। একটা পেইনফুল ইরেকশন হয়ে রিল্যাক্স হচ্ছে। তাইলে দেখেন আপনি রোগী পাচ্ছেন এই ধরনের। এখন এর ওষুধ যদি খুঁজেন, ওষুধের প্রপার্টি, কারণ আমরা হোমিওপ্যাথি মানেই হলো যে রোগীর যে লক্ষণ, এটা কোন ওষুধ তৈরি করার ক্ষমতা রাখে। এই জন্য অনেক সময় আপনি সেকেন্ডারি টেস্ট না, একদম প্রাইমারি টেস্ট আমরা খুঁজি, আরো আমার আত্মবিশ্বাস বাড়ার জন্য। আমি দেখলাম আরে ক্যান্সারিজম তো বড় জবরদস্ত, তার লক্ষণ তার প্রুভিং এর মাঝে আসছে এইভাবে। তো এই জন্য বলছে সেকেন্ড ফেজে আপনি গবেষণার মতো করে পড়বেন, এবং আপনি পড়বেন ধরবেন সেকেন্ডারি এই যে টেক্সট বইগুলা, এই যে ক্যান্টের বই যেগুলো আমরা লিস্ট দিয়েছি এর আগে, আর মাঝে মাঝে আপনি সেকেন্ডারি পড়ার পরে প্রাইমারিতে যাবেন। প্রাইমারিতে ধরেন
আপনি এলেনের এলেনের এনসাইক্লোপিডিয়া পড়ে বেশি বোঝা যাবে না প্রথম দিকে, কারণ এগুলো প্রুফিং রিপোর্টস, এখানে কোনো পিকচার পাবেন না আপনি। এই জন্য প্রাইমারি টেস্টের ফার্স্ট বই হওয়া উচিত আপনার হেরিংস এর গাইডিং সিম্পটম। এটা আপনি হেরিং মনে করেন যে বলে জঙ্গল থেকে উনি কাঠগুলা কুড়িয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে রাখছেন, উনি এই লক্ষণগুলাকে 4 ভাগে ভাগ করছেন, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড। বলা হয় যে আপনি যদি একটা ওষুধের ফার্স্ট আর সেকেন্ড গ্রেড গুলো শুধু হেরিং থেকে পড়েন, আপনি মেডিসিনটা খুব ভালোভাবে পড়ে ফেলছেন বলে মনে করা হবে। থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড নাইবা পড়লেন, তাহলে হেরিংটা আপনি পড়লে আপনার কাছে ইজি মনে হবে। তখন কিছু কিছু ক্ষেত্রে আপনি হানিম্যান পর্যন্ত যাবেন। আচ্ছা ঠিক আছে, এই ওষুধটা তো হানিম্যানই প্রুভিং করছিলেন, উনি কি বলছেন এই সম্বন্ধে, দেখবেন হানিম্যানের কমেন্ট সহ তার লক্ষণ পাবেন। আমি এগুলো বলছি যারা খুব সিরিয়াস, যারা হোমিওপ্যাথ হতে চান। যারা অত সিরিয়াস না তারা যতটুকু পারেন করবেন, কিন্তু যারা সিরিয়াস তাদের জন্য বলছি যে বড় বড় হোমিওপ্যাথি এইভাবেই কিন্তু ম্যাথমেটিক্স শিখতে পারে। এই জন্য আপনার প্রাইমারি টেস্ট এবং সেকেন্ডারি টেস্ট মিলিয়ে এই ওষুধটার একেবারে যত ধরনের ফিচার্স আছে সবগুলো আপনি করবেন। আচ্ছা, করার পরে আপনি কি করবেন, এর যে মেইন লক্ষণগুলো মনে করেন ফার্স্ট গ্রেড লক্ষণগুলো যেগুলো, এইগুলো আপনি একটু নোট লিপিবদ্ধ করেন যে এই লক্ষণ, গ্লাইকোপোডিয়ামের এই লক্ষণগুলা বা পালসিটিলের এই লক্ষণগুলা বা সালফারের এই লক্ষণগুলো, এই লক্ষণগুলোকে এখন আপনি রেপার্টরি থেকে রেপার্টরাইজ করবেন, রেপার্টরি থেকে বের করবেন। যে পালসিটিলা বললো যে গরম করে বৃদ্ধি, আবদ্ধ করে বৃদ্ধি, বের করেন, দেখেন পালসিটিলা কিভাবে আছে, কি গ্রেডে আছে। দেখলেন যে পালসিটিলার রোগী খুব ক্রন্দনশীল রোগী, কিন্তু সে আবার মেজাজি, খুব মেজাজি, সে মুডি, তার মুড খুব সুইং করে, একবার এই ভালো, হাসতে হাসতে কাঁদে, কাঁদতে কাঁদতে হাসে, অনেকে হিস্ট্রিকের মতো। আপনি যেটা তার পিকুলিয়ার ফিচার, এগুলো সবটা আপনি রেপার্টরি থেকে বের করেন, দেখবেন আপনার স্কিল বেড়ে যাচ্ছে। এই যে ম্যাথমেটিক্স পড়ছেন, যখন আবার রেপার্টরি থেকে লক্ষণগুলো বের করে আপনি দেখছেন, এই সিমটমটা মনের মাঝে গেঁথে যাবে। আপনি ওই দিন আমি বলছিলাম যে গ্রাফাইটিস পড়ছেন, আপনি দেখবেন যে গ্রাফাইটিসের বলা হয় এর ডিজায়ার থেকে অ্যাভারশন গুলো বেশি ইম্পর্টেন্ট। ডিজায়ার এবং এমিলেশন মাঝে একটা আছে গরম দুধ খাওয়া, আর অ্যাভারশনই হলো এর মেইন। মিষ্টি খায় না ফার্স্ট গ্রেড, লবণ খায় না ফার্স্ট গ্রেড, মাংস খায় না ফার্স্ট গ্রেড, মাছ খায় না ফার্স্ট গ্রেড। মাছ খায় না একমাত্র মেডিসিন ফার্স্ট গ্রেডের রেপার্টরি। আপনি যদি রেপার্টরি থেকে এই লক্ষণগুলো না বের করেন, তাহলে এর গ্রেড, এর কোয়ান্টিটেটিভ ভ্যালু আপনি জানতে পারবেন। এবং রেপার্টরি থেকে বের করলে হবেটা কি, এই যে পুরা মেডিসিনটার লক্ষণ একেবারে পা থেকে মাথা পর্যন্ত যে ইম্পর্টেন্ট লক্ষণগুলো আপনি ওয়ার্ক আউট করলেন রেপার্টরি থেকে, এটা কিন্তু রেপার্টরি পুরোটা আপনার পড়া হয়ে যাচ্ছে। কারণ আপনি যদি পালসিটিলে পড়েন, রেপার্টরি ওয়ার্ক আউট করতে চান, মাইন্ডটা ধরবেন, তো মাইন্ড চ্যাপ্টার আপনার পড়া হয়ে যাবে ইম্পর্টেন্ট গুলা। তারপর আপনি চলে আসেন জেনারেলি, যে গরম কাতর, এ বদ্ধ করে থাকতে পারে না, তারপর ও ফ্যাট খাইতে চায়, মনে করেন জল পানি খেতে চায় না, এগুলো আপনি রেপার্টরি থেকে ওয়ার্কআউট করেন, মেডিসিনটা আরো বেশি করে বসে যাবে আপনার মধ্যে, এবং একই সাথে রেপার্টরিতেও আপনার দক্ষতা বেড়ে যাবে। আচ্ছা, এইভাবে আপনি মনে করলেন আপনি লাইকোপোডিয়াম পড়লেন, আপনার কিন্তু সেকেন্ড পেজ শেষ হলো না, আরো রয়েছে বাকি। কি কাঞ্জিলাল বলতেন যে এখন তুমি এই যে পুরো লাইকোপোডিয়াম সম্বন্ধে একটা ওয়াইড আইডিয়া পেলে, তুমি রেপার্টরি থেকে এই রুব্রিক গুলো তুমি ওয়ার্কআউট করে ফেললে, এটা কিন্তু 1 বছর পর তুমি ভুলে যাবে। এই যে এতগুলো লক্ষণ, চমৎকার চমৎকার লক্ষণ তুমি এখন বলতে পারো, কিন্তু 1 বছর পরে আর বলতে পারবে। দেখবে আমাদের কিছু লক্ষণ আছে মাথায়, বাকিগুলো ভ্যানিশ হয়ে গেছে। তাহলে কি করতে হবে, তাহলে এর একটা নোট রাখতে হবে, এবং 2টা নোট, একটা হলো ডিটেইলস, দুজন পড়বা ডিটেইলস নোট করো, ডিটেইলস যে এরপরে আমি আর এতগুলো বই পড়বো না, আমি শুধু এটা বললেই
আমি পুরো পিকচারটা পেয়ে যাব। আরেকটা করবো শর্ট নোট, তার একদম ক্যারেক্টারিস্টিক লক্ষণগুলা দিয়ে, এই ধরেন 1.5 পৃষ্ঠায় 1 পৃষ্ঠায় একটা নোট। আরেকটা হলো বড় নোট, যেটা আপনার নোট হিসেবে কাজ দেবে। পড়ার এতগুলো বই আপনি না পড়লে চলবে, শুধু নোটটা পড়লে আপনি এরপর একটা বিশাল লেকচার ছেড়ে দিতে পারেন, এবং নোটটার মধ্যে ওই রেপার্টরি রুব্রিকগুলো উল্লেখ করা থাকবে। এভাবে যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে রেপার্টরির মধ্যে আপনার একটা কি বলবো, মাস্টার হয়ে গেছেন বলবো না, কিন্তু একটা আপনার কনফিডেন্স, যেটা বলবো কনফিডেন্স বিল্ডিং হয়ে গেছে আপনার। এভাবে আপনি কতটা মেডিসিন পড়বেন আমরা পড়ে আসছি। প্রত্যেকটা মেডিসিন এভাবে as widely as possible, as deeply as possible আপনি পড়বেন। কারণ ম্যাথমেটিক্স হচ্ছে হোমিওপ্যাথির এমন একটা সিঙ্গেল সাবজেক্ট যেটার উপর দখল রাখার একজন প্র্যাকটিশনার হওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি অর্গানোনেক্টারে মাস্টার, আপনি ম্যাথমেটিক্স জানেন না, বেশি দক্ষ না আপনি। আপনি রেপার্টরির মাস্টার, কিন্তু ম্যাথমেটিক্সে এত দক্ষতা রাখেন না। আর একজন রেপার্টরিতে মাস্টার, কিন্তু রেপার্টরি এতটা জানে না, বা অর্গানো কিছু কম জানে। এই তিনজনের মধ্যে যদি তিনজনের ডিফেক্টিভ, তবু যদি বলা হয় যে কে ভালো প্রেসক্রাইব করতে পারবে, কে ভালো চিকিৎসক হবে, ও যে রেপার্টরি জানে তাকেই বলা হয়। যদি আমরা বলি না যে একটাই শুধু আপনার সফটওয়্যারই একটা মানে কি বলবো কোহারেন্ট একটা নলেজ লাগবে সফটওয়্যারে। এই জন্য যদি আপনি ম্যাথমেটিক্যাল জ্ঞান কম থাকে, আপনি হবেন কম জ্ঞানী হোমিওপ্যাথ। রেপার্টরি জ্ঞান সরি ম্যাথমেটিক্যাল জ্ঞান বেশি, আপনি হবেন বেশি জ্ঞানী হোমিওপ্যাথ, সোজা কথা একদম। এই জন্য ম্যাথমেটিক্যাল পড়ায় সবচেয়ে বেশি সময় দিতে হবে। এখন আপনার পড়া হয়ে গেল সেকেন্ড ফেজে, অনেকগুলো মেডিসিন পড়ে ফেলেছে, আপনি হয়তো 250 মেডিসিন 300 মেডিসিন পড়ে ফেললেন, নোট করে ফেললেন। এখন কি করবো? সেদিন পড়া হয়ে গেল, আমরা শেষ, এখন শুধু প্র্যাকটিস নো। গুরুরা বলেন যে এইগুলো কিন্তু তোমার মাথার থেকে হারিয়ে যাবে, পাতলা হয়ে যাবে, ব্লাড হয়ে যাবে। এই জন্য এইগুলা আমরা যেমন যারা মুসলিম, আমরা দেখেন প্রতিদিন আলহামদুলিল্লাহ আমরা কোরআন শরীফ পড়ি। আমি তো আল্লাহর ইচ্ছা আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে 1 রুকু কোরআন শরীফ অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ি। এইটা আমার কি বলবো, আমার রুটিন। এইভাবে ওনারা বলেন যে তুমি ম্যাথমেটিক্সেও প্রতিদিন একটা সময় রাখতে হবে তোমাকে, যে কিছু না কিছু পড়তে হবে তোমাকে, অ্যাটলিস্ট একটা মেডিসিন, তাহলে 2 দিনে একটা মেডিসিন, ছোট্ট একটা বই থেকে, শুধু এলএনের কিনোট থেকে তোমাকে পড়তে হবে, আদারওয়াইজ ইউ উইল ফরগেট। এই জন্য আপনার যখন পড়া হয়ে গেল, আপনি রুটিন করে ফেলবেন যে ডেইলি এলএনের কিনোট থেকে মনে করেন আপনি একটা মেডিসিন পড়বেন, অথবা আপনি যখন ফেজ 2-তে আপনি শর্ট নোট একটা তৈরি করছিলেন, ওইটা হলো চলবে। আর নতুবা রেডিমেড হলে আপনি এলএনের কিনোটস নেন, এর থেকে একদিন একটা মেডিসিন। এলএনের কিনোটস আপনি যদি ধরেন পালসিটিলা পড়তে চান 10 মিনিট লাগবে পড়তে, লাইকোডিয়াম পড়তে চান না 20 মিনিট লাগবে, এনাফ। কিন্তু ডেইলি একটা, অথবা কমসে কম 2 দিনে একটা মেডিসিন আপনাকে পড়তে হবে। আপনি রাতে ঘুমাইবার সময় পড়েন, অথবা সকালে ঘুম থেকে উঠে আমরা যেমন কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ পড়বো, আমি একটা মেডিসিনও পড়ি, ওই সময় পড়ি। আপনি একটা রুটিন করে নেন, অথবা কোনো দিন ব্যস্ত থাকলেন 2-3 দিন, ওকে 2 দিন ব্যস্ত থাকলেন, অন্য সময় ব্যস্ত না, কোনো সপ্তাহ যেন মিস জানা যে আপনি মেডিসিন পড়েন নাই। যদি পড়েন না, তাহলে কিন্তু আপনি আপনার মাথাটা কম্পিউটার না, আপনি জাস্ট ভুলে যাবেন। আর যদি পড়েন মেডিসিন গুলো, তখন আপনার কাছে হ্যান্ডি হয়ে যাবে। পালসিটাল জানি আমি, পালসিটাল আরে লাইক বলে তো এই লাইকে বলে এমন মনে হবে আপনার কাছে। তো এই জন্য ফেজ 3-তে এসে আপনি রিস্টাডি করবেন অল দ্য মেডিসিন রিপিটেডলি এন্ড রেগুলারলি। পারলে ডেইলি একটা মেডিসিন, না হলে অ্যাটলিস্ট 2 দিনে একটা মেডিসিন। বড় আপনি যদি ছোট্ট এলএনের কি নোটস নেন, ফাইন। আপনি যদি গারেন্সির কি নোটস নেন, ফাইন। আর একটা বই আছে, আপনি গতদিন বলছিলেন দুবের ম্যাথমেটিকা,
আমি আমার মেয়ে BHMS পাস, ওকে আমি জবরদস্তি এটা পড়াই। আমি বলি তুই ডেইলি এখান থেকে একটা মেডিসিন পড়বে এবং আমাকে পড়া দিবি। চমৎকার বই, এটা নোট। দেখবেন যে মেডিসিন আপনি এভাবে যদি কয়েক বছর পড়েন, আপনি কিন্তু আপনি ধরুন গুরু হয়ে যাবেন। দেখবেন আপনি বোঝেন, আপনি চট করে মেডিসিন প্রেসক্রাইব করতে পারবেন না, আপনার মাথা আসবে, মাথায় খেলা করবে। আর যার মেডিকেল নলেজ নেই, ও পেশেন্টের হিস্ট্রি নেবে, হিস্ট্রি নেওয়ার সাথে তার মাথায় কোনো মেডিসিন নাড়া দিচ্ছে না। আর যে মেডিকেল জানে, হিস্ট্রি নেওয়ার সময় তার মাথার মধ্যে লাফালাফি করবে এবং হিস্ট্রি নেওয়ার সময় সে ওই মেডিসিন গুলোকে যাচাই করে নিতে পারবে। এমনকি কোনো রেপার্ট দেখা যায় যে হিস্ট্রি নেওয়া শেষ, তার মেডিসিন সিলেকশন হয়ে গেছে। সব ক্ষেত্রে হবে না, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে তাকে রেপার্টরি সাহায্য নিতে হবে। কিন্তু আপনার যদি মেডিকেল ভালো জ্ঞান থাকে, তাহলে আপনি দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই মেডিসিন আপনার সিলেকশন হয়ে যাচ্ছে। মেডিকেল নলেজ নেই, রেপার্টরিতে কোনো কাজ হবে না। আমার একজন বাংলাদেশি গুরু বলতেন, এক্সাম্পল দিতেন, বলে দেখো এই লোকটা রেপার্টরি খুব ভালো জানে, তুমি খোঁজ নিয়ে দেখো সে কিন্তু ভালো হোমিওপ্যাথ না, তার রোগী বেশি নেই এবং ভালো হোমিওপ্যাথ হিসেবে সে পরিচিত না। বলতেন, আমি রাজশাহীতে ছিলাম 82, 83, 84 সাল। ওইখানের কলেজে আমি কিছুদিন পড়িয়েছি, পরে ওইখানকার প্রিন্সিপাল আমাকে বের করে দিয়েছে। আমাকে পছন্দ করার কারণ সব ছাত্ররা ক্লাস নেওয়ার জন্য আমার পিছনে ঘুরতো। তো ওইখানে একজন অর্গাননের টিচার ছিলেন, উনি হলো হাফেজে অর্গানন। যেমন কোরআনের হাফেজ আছেন, কোরআন শরীফের হাদিসের হাফেজ আছে, 1 লক্ষ হাদিস জানেন। এই ভদ্রলোক একেবারে সবগুলো সূত্র 291টা মুখস্থ, একদম মুখস্থ বলতেন উনি ক্লাসে। আমি 2-1 দিন ওনার ক্লাসে বসেছি, একদম মুখস্থ। ব্যাখ্যা বিশ্লেষণ খুব একটা করতেন না। আমি অবাক হতে পারি, বাপরে এত সাংঘাতিক অবস্থা। কিন্তু হি ওয়াজ নট এ গুড প্র্যাকটিশনার। অর্গানের জোর দিচ্ছে, অর্গান তো অবশ্যই আপনাকে শিখতে হবে। তাহলে আপনি ওই যে 3 নম্বর যেটা হানিম্যান বলছেন যে রোগের জ্ঞান, ওষুধের জ্ঞান এবং ওই যে অ্যাপ্লিকেশনের জ্ঞান, ওইটা তো আপনার আসবে না। কিন্তু ম্যাথমেটিকা একদম টপ সাবজেক্ট হতে হবে আপনার, বারে বারে পড়ার। আমরা একটু আগাই। এখন আমরা আসবো, এই যে এত কথা বললাম, এত মেডিসিন কিভাবে পড়বেন, কতটা মেডিসিন পড়বো থেকে। মেডিসিন তো অনেকগুলা, 12,000 মেডিসিন আছে। আমি কয়টা শিখবো? মাথায় তো রাখতে পারি না 100। কয়টা শিখবো এবং কোনগুলা শিখবো, কয়টা শিখবো এবং কোন কোন মেডিসিন শিখবো? ভেরি ইম্পর্টেন্ট টপিক। এটা আপনাকে অনেক হোমিওপ্যাথি বলবেন না। আমরা যখন এগুলা করি, বেশিরভাগ হোমিওপ্যাথি বলতেন না। আমরা কিছু পেশেন্ট বহুত ঘুরিয়েছি, পায়ে অনেক তেল মাখিয়েছি, লাভ হয়নি। ওনারা জানি না কেন অনেক হোমিওপ্যাথ ছিলেন, এরা শিখাতেন না। আবার অনেক ছিলেন ঠিক উল্টা, এদের সংখ্যা খুব কম, যারা খুব শিখাতে আনন্দ পেতেন। তো আমি এই জিনিসগুলা, কারণ দেখেন এইগুলো আমরা অনেক দিন পিছনে ঘুরে ঘুরে শিখছি। কারণ আমি আমার বয়স 68, কদিন বাঁচবো আমি? ওইগুলো আমি কবরে নিয়ে যাবো? কাজে এইগুলা, এই যে আমার অর্জিত জ্ঞান যদি কিছু হয়ে থাকে, এটা অবশ্যই আমি বিতরণ করে দিয়ে যাব, যাতে ওনারা লাভবান হয়, সে প্র্যাকটিসে ভালো করে রোগীর আরোগ্যে সহায়ক হয় এবং কিছুটা হয়তো সব আমিও পেতে পারি যদি এতে লাভ হয়ে থাকে। এই জন্য একেবারে ডিটেলস আজকে দেবো। এটা দেইনি আমি এর আগে, অনেক আলোচনা হয়, মানে করেছি, ওই লিস্ট আজকে পুরো লিস্টটা দেবো আপনাদেরকে। এবং আরেকটা ক্লাস পেলে মেডিসিন গুলো হালকা হালকা আলোচনা করবো। তাহলে আমরা এখানে দেখি হাউ মেনি মেডিসিনস টু লার্ন। তাহলে আমরা দেখলাম, দেখেন হানিম্যান মেডিসিন 99টা মেডিসিন, কিন্তু আমাদের মেডিসিন আছে অ্যাভেলেবল হোমিওপ্যাথিক লিটারেচারে বা হোমিওপ্যাথিক সার্কেলে, মার্কেটে 12,000-এর মতো মেডিসিন। এর মধ্যে 4,500 তো বলে যে মার্কেটে অ্যাভেলেবল, 12,000 জন্য রেয়ার হয়ে যাবে, 4,500-এর মতো মার্কেটে অ্যাভেলেবল।
তাহলে আমি কয়টা মেডিসিন পড়বো? এই মেডিসিন কতগুলো আছে ফুললি প্রুফ, কতগুলো আছে পার্শিয়ালি প্রুফ, কতগুলো আছে ক্লিনিক্যালি প্রুফ, কতগুলো আছে ইভেন আনপ্রুফ। আমরা সাধারণত আনপ্রুফ গুলা ব্যবহার করতে যাই না, মিনিমাম ক্লিনিক্যালি প্রুফ গুলা করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ওগুলো প্রুভিং হয়নি, কিন্তু এর কতগুলো ফিচার ধরে ওনারা বিশেষ কিছু ক্ষেত্রে, বেশি ক্ষেত্রে না, বিশেষ কিছু ক্ষেত্রে ওনারা ব্যবহার করে এটার ফলাফল সম্বন্ধে খুব প্রশংসা করে গেছে। আমরা তাদেরকে ফলো করে কিছু কিছু ক্ষেত্রে এরকম দু একটা মেডিসিন আছে আমরা দিই। ক্লিনিক্যালি প্রুফ গুলো তো দেই, পার্সিয়ালি প্রুফ গুলো আপনাকে দিতেই হবে। কেন? যেমন ধরেন মেডোরিনিয়ামের মতো মেডিসিন, ইট ইজ পার্সিয়ালি প্রুফড অনলি, এটা কিন্তু ফুল প্রুফিং হয়নি, পার্সিয়ালি প্রুফ। মেডোরিনিয়াম ব্যবহার না করে পারবেন? কার্সিনোসিন পার্সিয়ালি প্রুফ, কার্সিনোসিন ব্যবহার না করে পারবেন? কার্সিনোসিন আমরা যখন ইয়াং ছিলাম, তরুণ হোমিওপ্যাথ, আমাদের যারা গুরু ওরা অনেকেই জানতেন না কার্সিনোসিন ব্যবহার, কারণ কার্সিনোসিন জ্ঞানটা আসছে এই ধরেন বিলাতের কয়েকজন, ইংল্যান্ডের কয়েকজন বড় হোমিওপ্যাথ এই সম্বন্ধে বেশি লিখছেন। এর মাঝে ফবিস্টার আছেন, আরো আছেন কয়েকজন। ওনারা যখন প্রমোট করছেন তখন এর ব্যবহার এবং এর অধ্যয়ন অনেক ছড়িয়ে পড়ে। আমরাই যখন ইয়াং থেকে একটু প্রবীণ হয়েছি তখন কিন্তু কি বলে কার্সিনোসিন, স্কিরিনাম এগুলো যথেষ্ট ব্যবহার করা শুরু করেছি আমরা, যদিও পার্সিয়ালি প্রুফ, কিন্তু ক্লিনিক্যাল অনেক লক্ষণ আছে এটা। তাইলে আপনি কি করবেন তাহলে? এখন কত হলো, এই যে বলছি আমরা একজন হোমিওপ্যাথি প্র্যাকটিশনার ডিসাইড করবেন কয়টা মেডিসিন এবং কি কি মেডিসিন পড়বেন, যাতে করে তার প্রয়োজন মিটে। প্রয়োজন মিটে মানে কি? কেউ একজন আছে হয়তো পারিবারিক চিকিৎসা, উনি প্র্যাকটিস করেন না, পারিবারিক ছেলে মেয়েকে, স্ত্রীকে, কাজের লোককে উনি ওষুধ দেন, তাহলে ওনার তো বেশি মেডিসিন না পড়লে চলবে, পারিবারিক হোমিওপ্যাথি। কেউ আছে হয়তো মহল্লার হোমিওপ্যাথ, মহল্লাতে করেন উনি, মোটামুটি বিকালে এক সময় বসেন। কেউ আছে না, তিনি একদম তার শহরের, কেউ আছে একদম দেশের রাজধানীর, কেউ আছে একদম আন্তর্জাতিক, তার কাছে বিদেশ চলে আসে। কাজে এক একজনের এক্সটেন্ট এক এক ধরনের, তিনি তার প্রয়োজন এবং প্র্যাকটিসের বিস্তার অনুযায়ী এটা নির্ধারণ করবেন যে কয়টা মেডিসিন এবং কি কি মেডিসিন করবেন। আমরা আগাচ্ছি। তাহলে আমরা প্রথমে বলি, ওই যে আমরা বললাম ফেজ ওয়ানে একজন চিকিৎসক মোটামুটি অন্যন 125টা মেডিসিন পড়বেন। এর মাঝে এগুলো হবে লার্জ এবং মিডিয়াম রেঞ্জ মেডিসিন। লার্জ মিডিয়াম কাকে বলে আমরা একটু পরে বলবো। বড় এবং মাঝারি মাপের ওষুধগুলো উনি পড়বেন 125টা, ছোটগুলো পড়ার দরকার নাই ওই স্টেজে। তিনি যখন আস্তে আস্তে তার এক্সপিরিয়েন্স বাড়বে, তার প্র্যাকটিসের এক্সটেন্ট বাড়বে, কিন্তু 125-এ বসে থাকলে হবে না। কিন্তু 125 দিয়ে আপনি মহল্লার হোমিওপ্যাথি চালাতে পারবেন, শহরের আপনার নাম করা হোমিওপ্যাথ না, 125-এ থাকলে হবে না আপনার। তাহলে এটা অ্যাটলিস্ট বাড়াতে হবে আপনার 225টাতে যেতে, আর 250-এ যেতে হবে। এটা কিন্তু জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দেওয়া, এটা কিন্তু ওইভাবেই করতে হবে এমন কোনো কথা না। এটা আমাদের গুরুরা এইভাবে বুঝাতেন আমাদেরকে যে 250টা মেডিসিন সম্বন্ধে আইডিয়া না হলে তুমি সব ধরনের রোগী প্র্যাকটিস করতে পারবে না। এবং এই 250টা মেডিসিনের মধ্যে কিছু থাকবে লার্জ মেডিসিন, কতগুলো থাকবে মিডিয়াম এবং কতগুলো থাকবে স্মল রেঞ্জ মেডিসিন। আমরা বলবো এগুলার লিস্ট দিব পরে। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড হলো 250টা মেডিসিন। 250টা মেডিসিন, বিশেষ করে যে মোস্ট কমন গুলা, এইগুলা সম্বন্ধে আপনাকে যতটুকু বেশি পারা যায় আপনি
জ্ঞান অর্জন করবেন এবং তার ক্লিনিক্যাল ইউজ সম্বন্ধেও আপনি ব্যবহারিক যে কলা কৌশল এইগুলো সম্বন্ধে আপনি জ্ঞান অর্জন করবেন। ব্যবহারিক কলা কৌশলে বিভিন্ন বড় বড় হোমিওপ্যাথিক ডাক্তাররা এর ব্যবহার সম্বন্ধে অনেক বলছেন, কমেন্টারি করছেন, এগুলো আপনি দেখবেন, এগুলো ফলো করতে পারেন। আচ্ছা, এখন ধরেন আপনি 250 মেডিসিন দিয়ে আপনি শহরের, আপনি আমার বাড়ি সিলেটে বা ধরেন সিলেটের হবিগঞ্জে, ওকে, আপনি হবিগঞ্জের একজন ভালো চিকিৎসক হতে পারবেন। সিলেটের হলেও কিন্তু 250 কুলাবে না, সিলেট অনেক বড় শহর এবং অনেক কঠিন কঠিন রুগী আছে। ঢাকাতে যদি প্র্যাকটিস করেন 250 হবে না, আপনার জ্ঞান আরো এক্সটেন্ড হতে হবে, আরো বিস্তৃত হতে হবে। তাহলে এভাবে আপনার মেডিসিনের সংখ্যা বাড়াবেন। কতগুলো আমরা আসতেছি পরে। এই যে বললাম আজকের লেকচারটা ইম্পর্টেন্ট, যারা আজকে শুনছেন আমি মনে করি তারা একটা ভালো কিছু পেলেন, ধরা যাবে। তাহলে আমরা বলতেছি যে after a long and large practice, a master homeopath of national international repute, যে দীর্ঘদিন থেকে ভালো প্র্যাকটিস করছেন এবং জাতীয়ভাবে, উনি ঢাকাতে প্র্যাকটিস করেন, আপনি ঢাকাতে প্র্যাকটিস করেন এবং আপনার কাছে শুধু ঢাকা না, ঢাকার পার্শ্ববর্তী না, একদম দূর দূরান্তের জেলাগুলোর থেকে আপনার কাছে রুগী আসছে, আপনার নাম নিয়ে ঢাকাতে আসে। একটা সময় হতো ঢাকাতে রুগী আসতো এলোপ্যাথের কাছে, হোমিওপ্যাথের কাছে আসতো না। কিন্তু এখন দেখেন আমাদের দেশে আলহামদুলিল্লাহ এমন ভালো ভালো হোমিওপ্যাথ আছে যে ওই বরিশালের রুগী ঢাকা আসতেছে হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখানোর জন্য, ওই ধরেন চুয়াডাঙ্গার রুগী আসতেছে হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখানোর জন্য। অনেক সময় ওই যে কারফিউ টারফিউর সময় রুগী আসতো, কারফিউ না কি বলে যে হরতাল টরতালের সময় রুগী চলে আসতো এরকম। তাহলে আপনি যদি ওই রেপুটেড ডাক্তার হতে চান, আপনি জাতীয়ভাবে বহু ধরনের রুগী আপনার কাছে আসে এবং অনেকে আপনার কাছে রেফার করে, কঠিন রেফার করে মানে কি, যদি আপনাকে জেলা শহরের একজন ডাক্তার আপনাকে রেফার করলো মানে সে ফিল করেছে নিশ্চয়ই কঠিন রুগী হবে, নিশ্চয়ই জটিল রুগী হবে। তো এত কঠিন জটিল রুগীর সমাধান দেওয়ার জন্য আপনি তখন কিন্তু ওই যে 250 থাকলে হবে না, আপনার নলেজটা বাড়বে তখন অন্তত 400 থেকে 500 মেডিসিন, এর মধ্যে লার্জ মেডিসিন, মিডিয়াম মেডিসিন, স্মল রেমেডি এবং স্মলও অনেকগুলো স্মল। দেখবেন যে স্মল রেমেডি ছাড়া যেগুলো কমন মেডিসিন সে তো ব্যবহার করেই আসছে যে জেলার যে হোমিওপ্যাথ, কিন্তু দেখা গেল যে তার এমন কিছু লক্ষণ আছে, আপনি একটা স্মল মেডিসিন দিয়ে তার এই যে কেসটাকে আপনি উদ্ধার করে দিলেন। এই জন্য স্মল মেডিসিনেরও যথেষ্ট জ্ঞান থাকতে হবে আপনি যদি বড় মাপের একজন প্র্যাকটিশনার। 400 থেকে 500 আমরা তাইলে এখন আসি, এই যে মেডিসিন গুলো আমরা আরবিট্রারিলি ভাগ করছি এই সম্বন্ধে আমরা কিছু আইডিয়া নিচ্ছি। আমরা মেডিসিনকে 3 ভাগে ভাগ করছি, দেখেন 3টে ক্যাটাগরিতে, লার্জ রেমেডি, মিডিয়াম রেমেডি, স্মল রেমেডি। কিভাবে কিসের ভিত্তিতে করলাম? অ্যাকর্ডিং টু নাম্বার অফ সিমটমস দে পজেস। সরি আমার গলাটা ধরছে, মাঝে মাঝে একটু গ্রিন টি খাচ্ছি। আচ্ছা, তাইলে লার্জ রেমেডি কাকে বলে, মিডিয়াম রেমেডি কাকে বলে, স্মল রেমেডি কাকে বলে? দেখুন এই লেকচারটা কিন্তু আপনি আপনার সিলেবাসে পাবেন না এগুলা, এই জন্য এটা একটা আমি মনে করি ইম্পর্টেন্ট ক্লাস। যারা যোগ দিয়েছেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। লার্জ রেমেডি হলো যে ওই রেমেডি গুলা যাদের প্রুভিং সিমটম 500 বেশি, এগুলোকে লার্জ রেমেডি বলা হয়। যাদের সিমটমের সংখ্যা 500 বেশি, যেমন সালফার, ক্যালকিরিয়াকার, লাইকোপোডিয়াম, তুজা, কোস্টিকাম। আপনি বিশেষ করে যখন এলএনএন এনসাইক্লোপিডিয়া ঘাটবেন ওইখানে আপনি সিমটমের নাম্বার পেয়ে যাবেন, কতটা সিমটম এই মেডিসিনের মাঝে আছে। দেখবেন যে সালফারের মধ্যে 4000 সিমটম আছে। তো 500 বেশি হলেই যে মেডিসিনটা 500 বেশি সিমটম আমরা তাকে বলি লার্জ রেমেডি।
আচ্ছা, এখন কিছু রেমেডি আছে যাদের লক্ষণ 100 থেকে 500, এগুলাকে আমরা বলি মিডিয়াম রেমেডিস। যেমন এপোসায়ানাম, বিউফোরানা, সাইক্লামেন, আইরিস ভার্সিকলর, রাটানহিয়া। দেখবেন যে এরা হয়তো 150-200 সিমটম আছে। 100 থেকে 500 হলে আমরা এটি বলি মিডিয়াম রেমেডিস। আর কতগুলো আছে স্মল রেমেডি বলা হয়। এইগুলো হলো যেসব রেমেডিজের 100-র চাইতে কম লক্ষণ আছে, 100-র চেয়ে কম, এগুলো হলো স্মল রেমেডি। যেমন কোলেস্টারিনাম, দেখবেন আপনি করলে হাতে গোনা কিছু লক্ষণ পাবেন। কোলেস্টারিনাম, ফেলটোরি, আমরা অনেক সময় পিত্তথলির পাথরেও ব্যবহার করি, কোলেসিস্টেটিসে ব্যবহার করি, বা গোলবাডের পলিপ টলিপ। আপনি লক্ষণ ঘাটলে দেখবেন কম কম পাচ্ছেন, কিন্তু এগুলো ক্লিনিক্যালি প্রুফড এবং ইম্পর্টেন্ট মেডিসিন। মিলিফোলিয়াম অনেক সময়ই লাগে। আপনার অ্যাবনর্মাল হিমোরেজ যদি হয়, সেটা আপনার জেনাইটাল, ফিমেল জেনাইটালের থেকে হতে পারে, অত্যধিক মেন্স হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে আপনার পাইলসের ব্লিডিং হতে পারে, অত্যধিক ব্লিডিং, মানে বেশি ব্লিডিং হলে এই ওষুধটা অনেক সময় ব্যবহার করা হয়। আরো ওষুধ আছে মিলেফোলিয়াম, আপনি লক্ষণ খুঁজলে দেখবেন যে লক্ষণ বেশি না তার। পুষ্টিলেগো আছে। আপনি অনেক সময় মেনস্ট্রুয়াল লক্ষণ, যেটা খুব বেশি লম্বা সময় থেকে মেন্স যায়, পুষ্টিলেগো দেওয়া হয়। আরো ওষুধ আছে, কিন্তু লক্ষণ খুঁজলে দেখবেন বেশি না। অর্নিথোগেলাম আম্বিলেটাম খুব ইম্পর্টেন্ট মেডিসিন, যারা ব্যবহার করেন অত ইম্পর্টেন্ট কোথেকে আসলো, খুব ইম্পর্টেন্ট, যারা ব্যবহার করেন তারা জানেন। অর্নিথোগেলাম আম্বিলেটাম, এই জন্য বললাম আপনি যদি পাড়ার হোমিওপ্যাথ হন, আপনি এটা অন্যভাবে নেবেন না, জাস্ট আমি ক্লাসিফাই করতে বলছি। পাড়ার হোমিওপ্যাথ মানে উনিও বড় হোমিওপ্যাথ, ভালো হোমিওপ্যাথ ওনার লেভেলে, তাহলে তার অর্নিথোগেলাম না পড়লেও চলবে, তার পুষ্টিলেগো না পড়লেও চলবে। কিন্তু যিনি অনেক রোগী তার কাছে আসে, অনেক রোগীর চাইতেও বড় কথা কঠিন জটিল রোগী, তার কিন্তু স্মল রেমেডি তার একটা কৌশলগত অস্ত্র, যেটাকে বলা যায়। এটা বড় অস্ত্র না, কিন্তু কৌশলগত। এই ওষুধগুলো তাকে হেল্প করবে। আচ্ছা, তাহলে আমরা একটু নিচে যাই। হোমিওপ্যাথ, আচ্ছা, একজন তাহলে বড় মাপের হোমিওপ্যাথ, তিনি কতটা মেডিসিন, কি মেডিসিন পড়বেন, আর পড়া উচিত, দিস ইজ জাস্ট সাজেশন, যে কোনো আইন না, কোনো ল না। তারা বলছে যে যার খুব এক্সটেন্সিভ প্র্যাকটিস আছে এবং তিনি ডিফিকাল্ট কেসগুলো দেখেন, রেফার্ড রোগী দেখেন, বিভিন্ন হোমিওপ্যাথিক ডাক্তার, নবীন হোমিওপ্যাথিক ডাক্তার তার কাছে পাঠায়, তার অন্তত 125টা লার্জ রেমেডি, 150টা মিডিয়াম রেমেডি এবং কমসে কম 125টা স্মল রেমেডি, টোটাল 400। এই মেডিসিন গুলোর সম্বন্ধে তার আইডিয়া থাকতে হবে। যত বেশি সে আয়ত্ত করতে পারবে, তত বেশি এগুলোকে ব্যবহার করতে পারবে। এবং এগুলো আয়ত্ত করতে গেলে, ব্যবহার করতে গেলে, ওই যে বললাম ডেইলি একটা মেডিসিন পড়তে হবে। ডেইলি একটা করে যদি মেডিসিন পড়েন, তাহলে দেখেন আপনি 1 বছরে 365 দিন, তাইলে আপনার মেটেরিয়া প্রতি বছর একবার করে খতম করা হয়ে যাবে। খতম মানে আপনি 300 মেডিসিন, ইম্পর্টেন্ট মেডিসিন 300 মেডিসিন আপনার পড়া হয়ে যাবে। এবং কয়েক বছর যদি চালিয়ে যান এই অভ্যাসটা, দেখবেন যে মেডিসিন গুলো আপনার কাছে হ্যান্ডি হয়ে যাচ্ছে এবং খুব আরো সুন্দরভাবে এগুলো ব্যবহার করতে পারছেন আপনি কনফিডেন্টলি। আমরা এখানে একটা কোশ্চেন দিলাম যে এই যে মেডিসিন গুলা বলা হলো যে 400 মেডিসিন শিখবেন, 500, 250, এগুলো জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট অ্যাকাউন্ট। এই নাম্বারটা ভেরি করতে পারে উপরে এবং নিচে। কেউ আছে না 400 না, সে আরো বেশি পড়ে, কেউ 500 পড়ে, কেউ আছে না আমি 400 পারি না, চলো আমি 300। এটা ডিপেন্ড করবে তার একাডেমিক ক্যাপাবিলিটি, তার শিক্ষাগত যোগ্যতা, তার বুঝার ক্ষমতা, তার এক্সটেন্ডেড নেচার অফ প্র্যাকটিস, তার প্র্যাকটিসের নেচার,
যে সে তার কাছে জটিল কঠিন কেস আছে, অথবা মনে করেন তার রোগীর সংখ্যা অনেক বেশি, বিভিন্ন ধরনের রোগী আছে, এটার উপর নির্ভর করে ওই সংখ্যাটা কম বেশি হবে। এখন যদি কেউ বলে যে ধরেন বিতুল কাজ, গ্রিসের জর্জ বিতুল কাজ, উনি নিশ্চয়ই 500 উপর মেডিসিন জানে, নিশ্চয়ই, বা আরো বেশি জানে হয়তো বা। তো এই জন্য এই যে আমি একটা অ্যাপ্রক্সিমেট আপনাকে একটা বিবরণ দিলাম, এটা হলো যার তার একাডেমিক ক্যাপাবিলিটি, তার শিক্ষাগত যোগ্যতা, তার বোঝার ক্ষমতা, তার রিটেন করার ক্ষমতা এবং তার প্রয়োজন, তার এক্সটেন্ট অফ প্র্যাকটিস, নেচার অফ প্র্যাকটিস অনুযায়ী এটা নির্ধারিত হবে। আমরা একটু আগাই। এখন আসি আমার যেটা আপনাদের জন্য যেটা বলবো, আমার একটা উপহার, এটা দেয়নি এর আগে কখনো, দেয়নি মানে আসলে দেওয়া হয়নি, জাস্ট এটা একটা স্যাম্পল। এর মানে না যে এই মেডিসিন গুলোই পড়বেন, এর বাইরে পড়বেন, অবশ্যই এর বাইরে আরো বেশি পড়বেন। এখানে জাস্ট মোস্ট কমন এগুলো পড়তেই হবে, এছাড়া উপায় নাই, প্র্যাকটিস করতে পারবেন না। আপনি মহল্লার প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু সিটির প্র্যাকটিস করতে পারবেন না এগুলো ছাড়া। যে আপনি চুয়াডাঙ্গার বড় হোমিওপ্যাথ, আপনি খুলনা শহরের বড় হোমিওপ্যাথ, এই যে সাতক্ষীরার বড় হোমিওপ্যাথ, আপনি এইগুলা ছাড়া পারবেন না। আর তাহলে আমরা আজকে শুধু লিস্টটা দেব, আগামী দিন আলোচনা করব কিছু কিছু, মানে চুম্বক জিনিসগুলা। জাস্ট প্রত্যেকটা মেডিসিনে কিছু কিছু আকর্ষণীয় কতগুলো লক্ষণ থাকে, ওইটা দেখলেই মনে হয় এই, আচ্ছা এলো মানে তো এই এলো, কিছু জিনিস আমার মাথায় বাড়িয়ে দিবে, এই জিনিসগুলো জানা ইম্পর্টেন্ট। আচ্ছা, আরসায়োট মানে এই অ্যানাকার্ডিয়াম, এইরকম 4-5টা চুম্বক লক্ষণ আপনার মাথায় থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। পরে আপনি মেটেরিয়া দেখে আরো ক্লিয়ার হন, কিন্তু 4-5টা সিমটম বাড়িয়ে দিবে আপনাকে, ওইগুলো আমরা আগামী দিন আলোচনা করবো। এটা একটা কায়দা মেডিসিন গুলা শেখার। আমরা লিস্টটা আজকে একটু পড়ার চেষ্টা করি। আমরা বলছি যে লার্জ লিমিট কমসে কম 100টা যেখানে দেওয়া হলো, এবং লার্জ লিমিট মানে শুধু ক্রনিক না, একুটের মাঝেও লার্জ। আপনার নোপালসিটি ভেরি লার্জ, একুট ক্রনিকের ব্যাপার না, এটা হলো নাম্বার অফ সিমটম দিয়ে। কি কি আমরা দেখি, একটা একোনাইট আছে, এলিয়াম শিপা আছে, এলোসকোট্রিনা, এলুমিনা, এমন খার ইম্পর্টেন্ট মেডিসিন, আমরা প্রায়ই লাগে সহ্য দিতে। এনাকার্ডিয়াম খুব ট্রিকি মেডিসিন, এনাকার্ডিয়াম খুব সহজে যারা ব্যবহার করে, হয়তো ধরেন পেটের নানা ধরনের সমস্যায় হার্টবার্নের ব্যবহার করে, কিন্তু যারা এই মেডিসিনটা ভালো বোঝে, তারা কিন্তু সাইকিয়াট্রির বিভিন্ন অবস্থায় এই মেডিসিনের হেভি ব্যবহার। এনাকার্ডিয়াম বললাম, খুব যে যত ভালো করে পড়ে, সে তার হাতের ব্যবহারটাও তত সুন্দর হয়। এনজিম ক্রুড অবশ্যই পড়তে হবে, না পড়ে যাবেন কোথায়। এনজিম ট্রাক্ট অবশ্যই, ছোট ছোট বাচ্চাদের যে রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, নিউমোনিয়া হয়, বয়স্কদের হয়, আপনার এনজিম ট্রাক্ট না করে যাবেন কোথায়, পড়তেই হবে। এপিস ছাড়া চলতে পারবেন এপিস মেলিফিকা, আর্জেন্টা মেটালিকা, আর কত চমৎকার তার কাজ। বিশেষ করে মনে করেন গলার মধ্যে তার রেসপিরেটরি সিস্টেমে, তার যে বিশেষ করে লেরিংসে খুব হেভি কাজ আর্জেন্টা মেটালিকা, প্রায় লাগে। আর্জেন্টা মেটালিকা তো একটা মাল্টি ফোকাল মেডিসিন, আর্জেন্টা মেটালিকা না করে তো উপায় নেই, আর্নিকা তো করতেই হবে। আর্সেনিক এর মতো হয়তো পলিক্রেস মেডিসিন না পড়ে যায় কোথায়, আরসায়োডও তাই। আর পড়লে আরসায়োডটা ভালো করে পড়তে হয়, যে কোথায় আমি আর্সেনিক অ্যালবাম দিব, কোথায় আরসায়োড দিব। এটা যে অনেকে হয়তো জিনিসটা পরিষ্কার না, আর্সের জায়গায় আরসায়োড দিয়ে দেয়, আয়োডের জায়গায় আর্সেনিক দিয়ে দেয়, এটা একটু আলাদা করে জানতে হয়, শিখতে হয়। তারপরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মেডিসিন, এটা সবাই ভালো ব্যবহার হয়তো পারে না, ওরাম মেটালিকা। এখানে ওরাম মেটালিকা 1999 সালে আমি খুলনা গিয়েছিলাম, একটা রেপার্টরির উপর একটা সেমিনার ছিল, আমি ছিলাম কিনোট স্পিকার।
তো খুলনাতে এই লেকচারটা দিয়ে আমি গেলাম ডাক্তার এ আলীর বাড়িতে ওনার সাথে দেখা করতে। উনি আমাদের পরিষদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন এবং খুব মেথেমেটিকায় ওনার যথেষ্ট প্রজ্ঞা ছিল, আমাকে খুব স্নেহ করতেন, আমার সাথে বয়সে অনেক বড়। আমি যেতেই উনি আমাকে ওনার খুব খুব অ্যাগ্রেসিভ গালাগালি শুরু করলেন। হ্যাঁ তুমি আসছো এখানে মেটে কি বলে রেপার্টরি পড়াইতে, হ্যাঁ রেপার্টরি কি মেথেমেটিকা জানেন না ছেলেরা, তুমি রেপার্টরি পড়াইতে আসছো, রেপার্টরির উপর লেকচার দিতে। আপনার ভাই আমার ডাকছে তো রেপার্টরির উপর লেকচার দিতে, আমি মেথেমেটিকা পড়াবো কি করে? যাই হোক, এই কথার ফাঁকে দেন কত চমৎকার আমাকে বললেন যে জানো তুমি এই যে আমাদের হোমিওপ্যাথরা যখন একটা আর্থ্রাইটিসের রোগীতে মানে বাতের রোগীতে সে ওরাম মেটিলিকাম এবং রাষ্ট্রকে আলাদা করতে পারে না, তাকে কি হোমিওপ্যাথ বলা যায়? উনি আমি ভয় পেলাম যে আমাকে আবার ধরে আমাকে আবার যাচাই করে আবার, কারণ যদি আমি মেডিসিন দুটোই জানি কিন্তু ওনার জ্ঞান বিশেষ করে মেথেমেটিকায় খুব পাকাপোক্ত জ্ঞান ছিল। এই যে তিনি একটা বর্ণনা দিলেন, আহারে আহারে, আমার এখনো মনে আছে যে এত ভালো করে আমিও জানতাম না এটা আর্থ্রাইটিস রোগীতে রাষ্ট্রসের ইন্ডিকেশন এবং ওরাম মেটালিকের ইন্ডিকেশন। রাষ্ট্র তো দেই, ওরাম যদি ওরাম মেটালিকের এত চমৎকার ইন্ডিকেশন তাহলে দেখেন, তাহলে ওরাম মেটালিকাম অনেকে মনে করে তার তো সুইসাইডাল টেন্ডেন্সি, কত ফিজিক্যাল লক্ষণে ওরাম মেটালিকাম দেওয়া হয়, আপনাকে শুধু ইউজটা জানতে হবে। নেক্সট আসি আমরা বেসিলিনাম। টিউবারকুলিনাম বেসিলিনাম তো বড় মাপের মেডিসিন, স্যার চলেই যাবে না, ব্যাপটিশিয়া লাগবেই, বেরেটেকার তো হরামেশা লাগবে, বেরেটেমিউন প্রায় লাগে। দেখেন আমরা অনেক সময় ক্রনিক টনসিলাইটিস বা এখানে অনেক সময় এডিনয়েডের নামে তো আর দিই না, তার লক্ষণ ধরে প্রায় এইসব মেডিসিন লাগে আপনার, মনে করেন বেরেটেকার, বেরেটেমিউন, সর্দি টর্দির দিকে যাওয়া এমন খার এমন মিউর, এই মেডিসিন অত্যন্ত ইম্পর্টেন্ট। বেলেডুনা এর তো আর বলার দরকারই নাই, অ্যাসিড বেনজোইক অ্যাসিড অত্যন্ত বড় মাপের মেডিসিন, আপনার বাতের রোগীতে লাগে, গাউটের রোগীতে লাগে, প্রস্রাবের রোগীতে লাগে, কত বারবেরিস খুবই মানে হেভি ওষুধ। আমরা বলি যে হোমিওপ্যাথিক সময় বলে অনেকে যে যারা স্পাজমোটিক, এলোপ্যাথি যখন স্পাজমোটিক ইনজেকশন দেয়, ট্যাবলেট দেয়, আমরা এখানে ওইটা বারবেরিস দেয় কাজ সারি ফেলি। বারবেরিস অত্যন্ত পলিক্রেস্ট অ্যানালিসিস, হোমিওপ্যাথিক অ্যানালিসিস না পড়ার উপায়ই নেই। বরাক্স অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিসিন। বরাক্স তার স্কিন সিমটম, তার প্রস্রাবের সিমটম, তার মানসিক সিমটম উপর থেকে নিচে পড়ে যাবে। আমরা আগামী দিন বলবো এই যে ওই যে বললাম না, প্রত্যেকটা মেডিসিনের সাথে কিছু কিছু চুম্বক লক্ষণ থাকে 4-5টা। এই বরাক্স বলতেই লক্ষণ আপনার মনে করেন বেরেটেকার মানে এই 5টা লক্ষণ, এইভাবে যদি আপনি মনে রাখেন, কারণ মেডিসিন তো অনেক, সব লক্ষণ মনে থাকতে পারবে না, কিন্তু মেডিসিনটা এই 5টা মেডিসিন বললেই আপনি এটা ধরে ফেলেন যে বেরেটেকার এই হচ্ছে বাচ্চাটা, এই হচ্ছে তার লক্ষণ। বিসমার্ক অনেকে তো ব্যবহার করে কিনা জানি না, অনেকেই করেন বা কেউ কাছে ধরে, কিন্তু বিসমার্কের খুব ইম্পর্টেন্ট কাজ আছে, বিশেষ করে পোস্ট অপারেটিভ রোগীতে। এই যে পেটের মধ্যে তার যে তার মেন অ্যাকশনটা তার পেটের মধ্যে বিসমার্ক, এই জন্য বিসমার্ক যেখানে লাগে, বিসমার্ক তো এর বিকল্প নাই। ব্রোমিয়াম প্রায় ক্ষেত্রেই লাগে, বিশেষ করে অনেক সময় টিউমারাস যে গ্ল্যান্ড বা টিউমার হয়, বিশেষ খুব শক্ত, দেখা গেল যে আপনি বেরেটেকার, ফাইটোলেক্কা এটা সেটা আপনি দিচ্ছেন, একটা সময় দেখবেন যে কাজ হচ্ছে না, তো যদি আপনার মাথায় থাকে ব্রোমিয়াম এবং ব্রোমিয়ামের ফিচার গুলো আপনার জানা থাকে, দেখবেন যেটা ফাইটোলেক্কা বেরেটেকার নিচ্ছিল না, ব্রোমিয়াম দিবার সাথে সাথে এই চলে গেল, এটা এই পেরোটিড টিউমার বলে না যাই বলে। এই জন্য এই মেডিসিনগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, একটু ছাড়া যাবে না। ব্রায়োনিয়া তো আর বলারই অপেক্ষা রাখে না। তারপরে আসে আমরা ক্যালকিলিয়ার যে এই যে কতগুলো সল্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, একটা ছাড়া যাবে না। ক্যালকিলিয়ার তো বিশাল পলিক্রেস্ট মেডিসিন, ক্যালকিলিয়া ফ্লোর অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিসিন, এর বিশেষ বিশেষ ক্ষেত্র আছে প্রয়োগের। ক্যালকিলিয়া ফস অত্যন্ত ইম্পর্টেন্ট,
ক্যালকিরা সালফ, এই ধরেন আরো আছে ক্যালকিরা গ্রুপ, কিন্তু এই চারটা ছাড়া যাবে, ভালো করে পড়তে হবে তার ডিফারেন্সটা সব, কখন ক্যালকিরা কার্বন দিবে, কোন ক্যালকিরা সালফ দিবে। দেখেন এটার মাঝে কিন্তু কাছাকাছি, কিন্তু একটু সামান্য একটু ফিচার এই দিকে গেলে ক্যালকিরা সালফের দিকে যায়, আর ওই দিকে ক্যালকিরা কার্বন দিকে। এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। ক্যাম্ফর অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিসিন, অ্যান্টিডোট করার কাজে খুব হেভি লাগে, এটা আমাদের একটা জেনারেল অ্যান্টিডোট হলো ক্যাম্ফর। ক্যানাবিস ইন্ডিকা অনেক অনেক ক্ষেত্রে আমাদের লাগে, ক্যানাবিস ইন্ডিকা রুগী আছে। ক্যান্থারিস, ক্যান্থারিস একটা খুব একুট এবং ইউরিনারি সিমটমে, তার আপনার এলিমেন্টারি সিমটমে প্রায়ই লাগে ক্যান্থারিস, এবং তার জেনাইটেলি যে বললাম মেল জেনাইটেলিয়া, তার লিঙ্গের উপর খুব হেভি অ্যাকশন, তার পেনিসের উপর। এর আগে বললাম যে যদি আপনি তার যদি প্রুভিং রিপোর্ট করেন তাহলে খুব খুব মজা পাবেন আপনি, যে কেমন করে যে তারা এত ডিটেলস প্রুভিং করেছে। ক্যাপসিকাম ক্যান্থারিস থেকে একটু কম হলেও ক্যাপসিকামও লাগে, অনেক ক্ষেত্রেই লাগবে ক্যাপসিকাম। কার্বোবে ছাড়া তো চলেই যাবে না। কার্সিনোসিন, ওই যে বললাম আমরা যখন ছাত্র ছিলাম 70-80 দশকে, এটা কিন্তু বেশি ব্যবহার ছিল না তখন, আমাদের স্যাররা বা আমাদের গুরুরা বেশি ব্যবহার করতেন, কিন্তু পরবর্তীতে এটা অনেক পলিক্রেস হয়ে যেত এবং আমরা আমাদের হাতেই আমরা যথেষ্ট ব্যবহার করি। কোষ্টিকাম তো খুব বড় মাপের মেডিসিন। কোষ্টিকামের আচ্ছা দেখ দেরি হয়ে যাবে, যাবো না, একটা কেস আছে বলবো আর একদিন মনে থাকলে। ক্যামোমিলা, সেলিডিনিয়াম, তো সেলিডিনিয়াম স্যার আপনি লাইকোপোডিয়ামের সাথে পার্থক্যটা জানতে হবে, সেলিডিনিয়াম এবং লাইকোপোডিয়ামের, এবং সেলিডিনিয়ামের যে বিশেষ ক্ষেত্র আছে তার হেপাটোবিলিয়ারি সিস্টেমে, এটা ভালো করে যে ভালো বুঝবে ওই সব রোগাবস্থায় এর প্রয়োগ ক্ষেত্রটা তার কাছে সুন্দরভাবে চিহ্নিত হয়ে যাবে। সিকুটা ভাইরাস ছাড়া আপনি কনভালসিভ ডিসঅর্ডারে আপনি চলতে পারবেন না। ছোট ছোট বাচ্চাদের যারা কনভালশন হয়, সিকুটা, কুপ্রাম, এগুলো যদি আপনি ভালো করে না বুঝেন, ভালো করে ডিফারেন্স না বুঝেন, মিস করবেন না। সিনা আমরা সবাই জানি, চায়না তো খুবই ইম্পর্টেন্ট। কোকুলা সিন্ডিকা, অনেক সময় আমরা কোকুলা সিন্ডিকা দিতে হয়, বিশেষ করে যাদের কোকুলাসের দুটো ইম্পর্টেন্ট জিনিস হলো, একটা হলো যে তার ঘুম আসে না, তার টেবল ফিটনেস হয়। কফিয়া খুব ইম্পর্টেন্ট মেডিসিন। কলসিকাম এছাড়া চলতেই পারবেন না। কনায়াম তো বিশাল পলিক্রেস মেডিসিন। কোরেলিয়াস রুব্রা, এটাও কিন্তু একটা লার্জ মেডিসিন। প্রোটেলাস হরিডাস, যে লেখিসি ভালো করে পড়বেন, প্রোটেলাস সাথে রাখিই পড়তে হবে, দুইটার ডিফারেন্স যাতে ভালো করে বোঝা যায়। কুপ্রাম মেটালিকাম, আপনি এটার ব্যবহার জানলে কুপ্রামের বহুত কাজ। আমার মনে হয় আমরা আজকে লার্জ ডিভিডি পর্যন্ত পড়ে আজকে বন্ধ করি। আর কি আছে? ডিজিটালিস। ডিজিটালিসের ব্যবহার খুব, এর লক্ষণগুলো ভালো করে শিখতে হবে এবং ব্যবহারের সতর্কতা, নাহলে কিন্তু রোগীর ক্ষতি করে ফেলবেন আপনি। ডিজিটালিস কিন্তু খুব দুধ দ্বারা তলোয়ার, সঠিকভাবে ব্যবহার করলে রোগীর হার্ট এবং অন্যান্য সমস্যা যেটাতে ব্যবহার করা হয় খুব তাকে ভালো করতে পারবেন, আবার খারাপ ভাবে দিলে রোগীর ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ডিটেলসটা ভালো করে বুঝতে হয়। ড্রোসেরা তো লাগবেই লাগবে কাশিতে এবং নানা ধরনের, বিশেষ করে আক্ষেপিক কাশে ড্রোসেরা ছাড়া আপনি চলতে পারবেন না। ডাল কামারা রাষ্ট্র হচ্ছে একদম ডাল ভাত। কিন্তু আমি অনেক ছাত্রকে জিজ্ঞেস করি যে ডাল কামারা রাষ্ট্র হচ্ছে আলাদা করো, কিভাবে কোন রোগীতে তুমি ডাল কামারা কোনটা রাষ্ট্র অনেক পারে না। আমরা বলছি যে এগুলো ভালো করে এই ফিচার গুলো জানতে হবে। জেলসিমা খুব ইম্পর্টেন্ট মেডিসিন, আমরা আগামী দিন আলাপ করবো অল্প অল্প। গ্রাফাইটিস তো মানে বিশাল ব্যাপার।
কেউ সেলিডোনিয়াম। কিন্তু একমাত্র ফার্স্ট গ্রেড মেডিসিন হলো খাওয়ার পরে আরাম হয় আটবার গ্রাফাইটিস, এবং বিশেষ করে গরম দুধ। যাই হোক, ওই যে মেডিসিন গুলা শুধু ছোটা ফাটা মোটা না, তার যে আদার্স যে ইম্পর্টেন্ট স্ফিয়ার গুলা, এইগুলো শুদ্ধ জানতে হবে, তাইলে আপনি এই ওষুধটার প্রপার ব্যবহার করতে পারবেন। কিপার সালফ ইম্পর্টেন্ট মেডিসিন, হায়োসেমাস, তারপরে বেলিডোনা এবং স্টেমোনিয়াম, এই তিনটে একসাথে করতে হয় এবং ডিফারেন্স গুলা জানতে হয়। ইংলিশে খুব লাগে, খুবই কাজে লাগে। ইংলিশে শুধু যে একুট মেডিসিন তা না, কিছু কিছু ক্ষেত্রে এর কিন্তু ক্রনিক ব্যবহার আছে। আয়োডিয়াম এর কোনো বিকল্প নাই। ইপিকা খুব কমন মেডিসিন। কেলিবাই, এই যে কেলির এই তিনটে বিশেষ করে কেলিবাইক্রম, কেলিকার, কেলিফস, বাকিগুলা কিন্তু মিডিয়াম রেমিডিতে আছে। কেলিব্রমটম এগুলা, এখানে বড়গুলা দিয়েছি আমরা, যেগুলা লার্জ রেমিডি। কেলিবাই অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিসিন, অত্যন্ত। বিচুর কাছে খুব হেভি লাগছে, এটা খুবই ভালো লাগছে। যেমন আচ্ছা, যাই না, লম্বা হয়ে যাবে কথা। কেলিকার বিশাল বড় মেডিসিন এবং ইম্পর্টেন্ট। কেলিফস তো বটেই। ক্রিওজোম তার জায়গায় খুব ইম্পর্টেন্ট। অনেক বাচ্চা দেখবেন যে বিছনায় পেশাব করে, বিছনায় পেশাব করে তার ঘুম ভাঙে না, ক্রিওজোমটা খুব হেভি লক্ষণ। এর সাথে তার দাঁতের লক্ষণ, মেজাজ টেজাজ থাকে। এবং মেয়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই জাস্ট বললাম তার ইউজ একটা খুব ইম্পর্টেন্ট মেডিসিন। লেককেন তো আপনি যখন লেককিসিস পড়বেন, লেককেন ভালো করে পড়তে হয়। আমরা লেককেনের লেকচার দিচ্ছি আমি এর আগে, লেককিসিস এবং লেককেনকে কিভাবে আলাদা করতে। অনেকে কিন্তু লেককিসিসের ইন্ডিকেশনে লেককেন দিয়ে দিচ্ছেন, লেককেনের জায়গায় লেককিসিস দিয়ে দিন। এই দুটো খুব ভালো করে আলাদা কিভাবে করা যাবে পড়তে হয়, খুব ইম্পর্টেন্ট মেডিসিন। লেককেনের হেভি ইউজ এবং মাল্টিপুল, মানে বিভিন্ন ধরনের ইউজ। লিডাম হেভি মেডিসিন, লাইকোর তো কথাই নাই, বিশাল বড় মেডিসিন। মেডোনিনাম, মার্সল, মার্কোর ভালো করে। মেজেরিয়াম খুব ইম্পর্টেন্ট মেডিসিন। নাজা, নাজা যে ভালো বোঝে সে অনেক অনারোগ্যকর কেস, বেশি করে বাচ্চাদের হার্টের অনেক সমস্যা আছে। নাজা ভালো করে বুঝলে আপনি দেখবেন যে অনেক হেল্প করতে পারবেন এইসব বাচ্চাদেরকে। নেট্রামিউর তো বলারই অপেক্ষা রাখে না, নেট্রাম কার্বো বটে, নেট্রাম সালফ, এই যে নেট্রাম সল্ট, এই তিনটে, নেট্রামিউর, কার্ব আর এবং নেট্রাম সালফ খুব ভালো করে, এবং যেটা আলাদা করা যায় এইভাবে করতে হবে। নেট্রাম কার্ব আর নেট্রাম সালফ এখানে আলাদা করবে। নাইট্রিক অ্যাসিড অত্যন্ত ইম্পর্টেন্ট, নাক্স বামের তো কথাই নেই। ওপিয়াম, পেট্রোলিয়াম, ফসফরিক অ্যাসিড, ফসফরাস অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিসিন। ফসফরাস বিশাল মাত্রার মেডিসিন। পাইটুলাকা একটু ছোট, কিন্তু তার জায়গায় সে মানে সর্বসর্বা। প্লেটিনাম ইম্পর্টেন্ট মেডিসিন, অবশ্যই তার জায়গায়। আমি একটা রুগীকে প্লেটিনাম দিচ্ছি আজকাল, রুগীর বাড়িতে দেখেছি, বলবেন জাস্ট আমি বলি, দেখেন তিনি একজন স্কুলের টিচার, খুব সংক্ষিপ্ত হয়ে বলছি, স্কুলের টিচার, বিয়ে করেন নাই, 35 বছর হয়েছে। তিনি হলেন হোমোসেক্সুয়াল। হোমোসেক্সুয়াল কি দেখেন, মেয়ে লোকের নামই শুনতে পারেন, মেয়ে লোক পছন্দ না, এটা আবার নিকৃষ্ট জীব এমন একটা ধারণা, যে মেয়ে লোক থাকে তার ঘৃণা করে। ওকে, আমি একেবারে একটু টিপ্পনি খাচ্ছিলাম, মেয়ে লোক দেখলি কিনা তো আপনার মার দিকে কিভাবে তাকান, আপনার বোনদের দিকে কিভাবে তাকান, কিছু বলেন, চুপ রয়েছে। কিন্তু পিকুলারিটি দেখে, সে পুরুষ দেখলে একদম তার দিল গলে যায়। পুরুষ কারা, ইয়াং ছেলে না, বয়স্ক লোক, মনে করেন সে আমার বয়সী, মনে করেন 60-70, এই বয়সী লোকদের দেখলে, আমি জানেন এখানে যদি বয়স কম, আমার মেয়েও দেখতেছে এখানে, এটা যেহেতু আমরা ডাক্তার, কাজেগুলো আলোচনা করতেই পারি। সে বলছে বয়স্ক লোক দেখলে সে
তার মধ্যে উন্মাদনা এসে যায়। সে ওই বয়স্ক লোকটার জেনেটিলিটিকে কল্পনা করে, তার পেনিসটাকে কল্পনা করে, তার অন্ডকোষটাকে কল্পনা করে, সে সেক্সুয়াল আনন্দ পায়। এবং সে কল্পনা অনেক কিছু করে, যেটা আমি বলবো না, সে আমার কাছে আরো অনেক কিছু কথা আছে। দেখেন কি পিকুলিয়ার, সে তার মা বাপ বহুত চেষ্টা করতেছে বিয়ে করবে না। আরে আমি কোনো আপনি বুড়ারে বিয়ে করবেন, তা তো করবেন না, কি করবেন, বিয়ে করছে না। সে প্লাটিনামে ঢুকি, প্লাটিনামে তার হেভি চেঞ্জ করেছে, তারে হেভি চেঞ্জ। তাহলে দেখেন এটা সে সাইকিয়াট্রিক চিকিৎসা করেছে, কোনো লাভ হয় নাই। আমি বললাম প্রসঙ্গক্রমে প্রত্যেকটা মেডিসিন যেটা আপনি যত ভালোভাবে শিখবেন, দেখবেন এর সুন্দরভাবে আপনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। প্লাম্বাম ঢেলে আমি অনেক সময় বলি আমার অনেক বন্ধু হোমিওপ্যাথি যে প্লাম্বামের ব্যবহার আমরা হোমিওপ্যাথি বেশি জানি না। প্লাম্বাম মেটালিকের ব্যবহার যে হোমিওপ্যাথি যত ভালো জানে, সে তত অনারোগ্য রোগী আরোগ্য করার ক্ষমতা রাখে। প্লাম্বামটা কখনো আমি দেখি মানে মেডিকেল লেকচার হিসেবে দেব, কারণ আমার ধারণা প্লাম্বামের সম্বন্ধে আমরা আইডিয়া কম রাখি আমাদের হোমিওপ্যাথি, কিন্তু এটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিসিন। প্লাম্বাম, মেটালিয়াম, প্লাম্বাম আয়োড খুব ইম্পর্টেন্ট। পডোফাইলাম, সরিনাম, পালসিটিলা, রাস্টক, সেবাইনা, সিকেলিকোর, সিপিয়া খুব ইম্পর্টেন্ট মেডিসিন। আমার চেম্বারে অনেক সময় অনেক মহিলা রোগীকে আমি একটু মাপ চাই, ওনাদেরকে বলি যে আপনি একটু দাঁড়ান। অনেকে আবার বলি যে একটু পাশে যান, গিয়ে একটু ঘোরেন, একটু হাঁটেন। আমি দেখি আমার নতুন যারা অ্যাসিস্ট্যান্ট, তারা স্যার কি এটা কেন করেন স্যার, ওনাদের এরা জিজ্ঞেস করে জানে। এবং ওই যে আপনার সিপিআর ফিচারটা আপনার দেখা, সিপিআর রোগীর তার যে কনস্টিটিউশনাল সিমটম খুব ইম্পর্টেন্ট। যদি তার অন্য লক্ষণের সাথে কনস্টিটিউশনটাও মিলে যায়, খুব ভালো কাজ করেছে। সাইলিশিয়া, স্টেবিসেগ্রিয়ার, সালফার, সিফিলিনাম, টেবেকাম, থুজা, টিবারকুলিনাম, ভিরেট্রামেলবাম, জিঙ্কাম মেটালিকা। আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আগামী দিন এইগুলো একটু দেখাই আপনাদেরকে চেহারা। এটা হলো মিডিয়াম রেঞ্জ রেমেডিজ 115টা, মিডিয়াম রেঞ্জ রেমেডিজ 15টা। তারপরে হলো স্মল রেমেডিজ এখানে 85টা। এই মেডিসিন গুলা আমরা এটা আমরা নেক্সট লেকচারে রাখবো। আমার মনে হয় আমি এখানেই শেষ করব, একটু রাখি আমি। ডক্টর আনোয়ার পাটোয়ারি, আমার মনে হয় আমরা এনাফ টাইম নিয়ে নিয়েছি, কাজে আমি এখানে আজকে মতো রাখছি। ক্লাসটা আমরা তাড়াহুড়া করতে চাই না, কারণ খুব অন্যরা কেমন মনে করে, আমার কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট এই ক্লাসটা, অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ এখানে যে আপনি এই যে হোমিওপ্যাথি একটা বিশাল সাবজেক্ট, এটাকে অনেকটা দিক নির্দেশনা দেওয়ার মতো এই ক্লাস। এগুলা আমার তো না, আমার উস্তাদদের কাছ থেকে আমি যেভাবে শিখেছি, জাস্ট আপনাদেরকে আমি এগুলো প্রেজেন্ট করছি। তো আমি আজকে এখানে রাখছি। সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। আজকে আমি সকাল 6টার সময় গেছি স্পেনের এম্বাসিতে, স্পেনের ভিসার জন্য। এই জন্য এই যে ধরেন এই মাসের 29 তারিখ যাবো আমরা স্পেনে, আন্তর্জাতিক হোমিওপ্যাথিক মেডিকেল লিগের কংগ্রেসে, বিশ্ব কংগ্রেসে। এখানেও একটু একটা কমেন্ট করি, বিশ্ব কংগ্রেসে যাব, খুব কষ্ট লাগছে। 29 জন যাচ্ছে, 29 জন, এর মধ্যে একজনও স্পিকার নেই আমাদের। আমি একটা পেপার পাঠিয়েছি, এটা অ্যাকসেপ্ট হয়েছে এবং ইনশাল্লাহ এটা প্রেজেন্ট করবো আমি। এবং আমার কষ্ট লাগছে, প্রায় 4 লক্ষ টাকার উপরে যাচ্ছে খরচ। আমার কষ্ট লাগছে, এত টাকা আমার খরচ যাচ্ছে। আমার ফ্যামিলির জন্য খরচ করলে ভালো হতো, কিন্তু এরপরে হোমিওপ্যাথির স্বার্থে যাচ্ছি। দেখলাম যে অনেক হোমিওপ্যাথ, আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই যে ওনারা যাচ্ছে, হয়তো জানি না যে যার উদ্দেশ্যে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় আরো আমরা যদি ওই যে আমরা ইংলিশ ক্লাস নেই, কেন দেখেন কি জন্য আমার আজকে ভালো করে মনে পড়লো, আমরা ইংলিশ ক্লাস নেই, আমরা আরো অন্যদেরকে এনকারেজ করার জন্য।
আপনারা হোমিওপ্যাথি ইংলিশের চর্চা করেন, ইংলিশে পড়েন, ইংলিশে পড়ান, ইংলিশে লেকচার দেন। এই যে আপনি স্পেনে যাবেন, আগামী বছর যাবে হল্যান্ডে, আপনি এখানে গেলেই তো একটা লেকচার আপনি ইংলিশে দিতে হবে। শুধু না, ভালো মানের লেকচার হতে হবে। যে কোনো পেপার পাঠালে অ্যাকসেপ্ট করবে না। আমারটা পাঠিয়েছি একবার একবার আমাকে ফেরত দিছে যে তুমি অমুক অমুক জিনিসগুলো এইভাবে দাও, তারপরে সে অ্যাকসেপ্ট করছে আমারটা। এবং আপনি ইংলিশে লেকচার দিবেন, ইংলিশে কিন্তু আপনাকে প্রশ্ন করবে, আপনি লেকচার দিয়ে শেষ না, প্রশ্নগুলো বুঝতে হবে। আমেরিকান ডাক্তার প্রশ্ন করবে, ব্রিটিশ করবে, ওই ইংলিশটাও বুঝতে হবে আপনাকে, আবার এটাকে আপনি আবার আনসার দিতে হবে। তো এই প্র্যাকটিসটা আমার মনে হচ্ছে আমাদের দেশে আমরা করছি না। এই যে 29 জন ডাক্তার যাচ্ছি আমরা স্পেনে, একজন স্পিকার নাই আমি ছাড়া। হয় দেখবেন ইন্ডিয়া থেকে প্রচুর স্পিকার আছে। আমি এটা সমালোচনা করি না, আত্মসমালোচনা, যে আমাদের আমরা মনে করি যে হোমিওপ্যাথি বাংলাদেশের মধ্যে হেভি হোমিওপ্যাথি আছে, অবশ্যই হেভি হোমিওপ্যাথি, কিন্তু এর মানকে বিশ্ব পর্যায়ে তুলে নেওয়ার জন্য ইংলিশের চর্চা করা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এখানে যে আমরা ক্লাসটা শুরু করছি, আমি অন্যদেরকে এনকারেজ করি আপনারা চেষ্টা করেন ইংলিশে কিছু কিছু এরকম লেকচার দিতে, যাতে করে ভবিষ্যতে যদি আপনি যদি ইভেন ইন্ডিয়া যান, পশ্চিমবঙ্গ পার হয়ে গেলেই তো আপনি ইংলিশে লেকচার দিতে হবে, আপনি বাংলাতে দিতে পারবেন না। এই জন্য আসলে আমরা আমাদের আশা করি আমাদের যে লেভেলটা এটা মানে বাড়ানোর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। তো দোয়া করবেন আমরা যাতে স্পেনে আরেক আগে তো ভালোভাবে আমরা পারফর্ম করতে পারি এবং আমাদের দেশের হোমিওপ্যাথিকে আমরা এখানে তুলে ধরতে পারি। এই বলে আমি আজকের আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার ফোন নাম্বারটা একটু 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 প্লিজ আমরা প্রশ্ন উত্তর করার বা কমেন্টস করার সুযোগ দেব। আমরা বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের পক্ষ থেকে বাংলাদেশে সর্বপ্রথম ইংরেজিতে এই হোমিওপ্যাথিক লেকচারগুলোকে উপস্থাপনের উদ্যোগ, এবং সেই অনুযায়ী আমরা অনেকগুলো ক্লাস ইংরেজিতে নিয়েছি। পার্টিসিপেন্টও আমরা আসলে যদি বলি বিষয়টা দুঃখজনক ছিল যে বাংলা ক্লাসের তুলনায় ইংরেজি ক্লাসে আমাদের পার্টিসিপেন্ট তুলনামূলক কম ছিল। এরপরেও আমি স্যারকে প্রতিবারই বলতাম যে স্যার আমাদের এখানে হতাশ হওয়ার কিছু নেই, আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ আশা করি আস্তে আস্তে বাড়বে, এবং আমরা সেই ধারাবাহিকতা এখনো রেখেছি। আমরা আমাদের এই ক্লাসগুলোতে উপস্থিতি আরো বাড়ানো এবং আন্তর্জাতিক ভাষা যে ভাষাটা আছে, যোগাযোগের যে ভাষা ইংরেজি, সেটাকে আমরা ভালোভাবে রপ্ত করা, শুনে বোঝা এবং হচ্ছে যে বলতে পারা, ভালো করে প্রেজেন্ট করতে পারার এই বিষয়গুলো আমরা ছোট ছোট করে স্যার যেটা বললেন নিয়মিতভাবে প্র্যাকটিস করা, এবং সেই বিষয়টাকে আমরা সামনে এনে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ এই উদ্যোগটা নিয়েছে। আপনারা আমাদের ইংরেজি ক্লাসগুলো থাকবেন আশা করি। আর কারো কোনো প্রশ্ন বা মন্তব্য হ্যান্ড রেজ করলে আমরা নামগুলো ঘোষণা করবো। একজন হ্যান্ড রেজ করেছেন মনিরউদ্দিন, আপনার মাইকটি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আসলে সৌভাগ্যবান, আমি বলতে পারি হকের সৈনিক। আর আমি এর আগে যতগুলো অনলাইন ক্লাস করেছি, বিশেষ করে রেপার্টরি আমি একসময় বুঝতাম না। তো সর্বপ্রথম যখন আমি পরিষদের মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে জানতে পারলাম যে কুমিল্লাতে একটা লেকচার দিবেন, হ্যাঁ, রেপার্টরি সম্পর্কে, তখন আমি কুমিল্লাতে অ্যাটেন্ড করি এবং আপনার সাথে আমি দেখাও করি। ক্লাসটা করার পরে আমি যতটুকু বুঝছি, আসলে আমি শূন্যের কোটা না, আমি আসছে মাইনাস। আর এই বর্তমান ম্যাথমেটিকা আপনি যে আয়ত্তর কৌশলটা বলছেন, এটা তো কি বলবো, আসলে আমার ভাষা নাই যে কোন ভাষায় বলি আপনাকে মানে ধন্যবাদ জানাবো যে আপনি বলছেন আপনার গুরুদের কথা কপি কপি করছেন। আমরাও সৌভাগ্যবান যে আপনার মতো গুরুর কাছ থেকে আমরা এত কিছু নিতে পারতেছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। নাহিদ হাসান, আপনার হ্যান্ড রেজ করেছেন, আপনার মন্তব্যটি করুন। আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি ক্লাস উপহার দেওয়ার জন্য। তো স্যার আমি একটু কন্টাক্ট নাম্বারটা চাচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আমাকে একটু দিলেও হতাম। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, অন্য কাজে লাগতে পারে। 01911 লিখেন, 01911। স্যার আরেকবার বলুন। স্যার আরেকবার বলুন। আচ্ছা, 01911
911 381 966। এটা আপনি ফোন করবেন বিকাল 4:30 থেকে রাত 8:30 এর মধ্যে হলে আমাকেও পাবেন, অন্য সময় না, বিকাল 4:30 থেকে রাত 8:30। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা কমেন্টসে আমি ফোন নাম্বারটি লিখে দিয়েছি, যাদের প্রয়োজন তারা কপি করে সেভ করে রাখতে পারেন, আশা করি কাজে লাগবে। আর স্যার যে সময় বলেছেন ওই সময় অনুযায়ী ফোন দেওয়ার চেষ্টা করবেন। আরেকজন হ্যান্ড রাইজ করেছেন, রুহুল আমিন, আপনার প্রশ্নটি করবেন মাইক আনমিউট করে, তারপরে করবেন রব্বানি গোলাম রব্বানি। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আলোচনা উপহার দেওয়ার জন্য। আসলে হোমিওপ্যাথিকে বলা হয় যে একটা বিশাল সমুদ্র, এই সমুদ্রে চলতে গিয়ে অনেকেই দিশেহারা হয়ে যায়। আমার শুরুতে যেমন পড়তে গিয়ে একটা মেডিসিন পড়তে গিয়ে মনে হলো নেট্টামির পড়ছি, আমি একদম নেট্টামিরের রোগী। আবার যখন লাইকোপোডিয়াম পড়ি তখন মনে হয় যে লাইকোপোডিয়ামের রোগী। আবার যদি আর একটা মেডিসিন পড়তে যায় এরকমই মনে হয়, ডিফারেন্সিয়েট করাটা এটা বড় কঠিন হয়ে যায়। স্যার যে এটা দিশা দেখালেন, পথটা দেখালেন, আশা করি এই পথে চললে ইনশাআল্লাহ সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো। স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ম্যাটেরিয়ামেটিকায় দুই ধরনের লক্ষণ থাকে, একটা হলো একটা প্রুভেন লক্ষণ আর একটা হচ্ছে ক্লিনিক্যাল লক্ষণ। এখন একটা বইতে তো আলাদা করে লেখা থাকে না, আমরা কোনটা ক্লিনিক্যাল লক্ষণ বা কোনটা প্রুভিং লক্ষণ এটা কিভাবে একটা ম্যাটেরিয়ামেটিকা বই থেকে বুঝতে পারবো? থ্যাংক ইউ স্যার। এটা বোঝার জন্য হলো যে আপনি যে লক্ষণটা এটা খুঁজবেন এলএনএন এনসাইক্লোপিডিয়াতে। এলএনএন এনসাইক্লোপিডিয়া হলো সবচেয়ে লক্ষণের খনি। আর যদি এনসাইক্লোপিডিয়াতে থাকে তাহলে বুঝুন এটা প্রুভিং, এবং কি শক্তিতে প্রুভিং করে সব কিছু আপনি জেনে যাবেন। আর আলাদা করে তো লেখা থাকে না কোনটা প্রুভিং কৃত এবং কোনটা ক্লিনিক্যাল প্রুভিং কৃত। তো এই জন্য একটা হলো যে ওই আপনি মেন সোর্সও যাইতে হয়, বিশেষ করে এলএনএন এনসাইক্লোপিডিয়া, হেরিং এর গাইডিং সিম্পটম, এগুলোতে সাধারণত প্রুভড সিম্পটম গুলোই, বিশেষ করে এলএনএন এনসাইক্লোপিডিয়াতে তো অবশ্যই। এখানে যদি না পান তাহলে আপনি বুঝবেন হয়তো এটা ক্লিনিক্যাল, বা হয়তো এলএন এর পরে এলএনএন এনসাইক্লোপিডিয়া তো মনে করেন 1914 পরে হয় নাই, কাজে 14 পরে যেগুলো যোগ হয়েছে এলএনএন এনসাইক্লোপিডিয়া আপনি পাবেন না। এই জন্য সবগুলো লক্ষণ কোনটা ক্লিনিক্যাল কোনটা অরিজিনাল প্রুভিং সবটা আপনি বুঝতে পারবেন না। শুধু এলএনএন এনসাইক্লোপিডিয়া চেক করে যদি দেখেন যেখানে আছে বুঝবেন যে এটা হলো প্রুভিং, আর নতুবা হয় প্রুভিং নতুবা ক্লিনিক্যাল প্রুভিং। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে প্রশ্ন করবেন গোলাম রব্বানি, মাইকটা আনমিউট করে প্রশ্নটি করবেন। তাহলে মনিরা আক্তার শুনতে পাচ্ছেন, আপনার মাইকটা আনমিউট করে প্রশ্নটি করবেন। আমি স্যাররা বলতেছিলাম যে আসলে স্যার একটা লেকচার দিতে গেলে অনেক অবশ্যই কষ্ট করা লাগে, এবং এর জন্য অনেক নোট করতে খুবই কষ্ট। আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে স্যার আমাদের যেটা দিচ্ছেন, আসলে এজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আমরা গত 7টা মেডিসিন একদিনে আলোচনা হয়েছিল হচ্ছে সাপের বীজ দিয়ে যেগুলো তৈরি, এইটা সাধারণত আমরা এই লেকচার গুলো কোথায় পাবো, এটা কিভাবে পাইতে পারি, এটা যদি একটু কাইন্ডলি জানাতেন। বুঝি নাই কথাটা, আবার বলেন। আবার কোনটা স্যার? বলছিলাম যে আমাদের এই সাপের বিষ থেকে তৈরি 7টা মেডিসিনের একদিনে ল্যাকেসিস, নেজা, তারপর হচ্ছে বোট্রোপ, এগুলো আলোচনা হয়েছিল। এটা সাধারণত আমরা এই লেকচার গুলো আমরা কিভাবে পাইতে পারি পরবর্তীতে? আচ্ছা, বুঝতে পারছি। এটা আমার মনে হয় আমাদের যিনি সঞ্চালক ডক্টর আনোয়ার পাটোয়ারি, উনি আনসার দিতে পারবেন। বলেন আপনি একটু কাইন্ডলি, আনোয়ার পাটোয়ারি স্যার। আমাদের এই আলোচনাগুলো আমরা কিছু কিছু আলোচনা আমাদের সাংগঠনিক সিদ্ধান্তের কারণে আমরা তখন তাৎক্ষণিকভাবে আপলোড দেইনি, এগুলো আমাদের আর্কাইভে আছে, আমরা এগুলো আপলোড দিলে তখন লিংক দিয়ে দিতে পারবো। এছাড়াও প্রাইভেট করে দুই একটা লিংক আমাদের হচ্ছে যে করা আছে, পার্সোনালি যোগাযোগ করলে অথবা আমাদের ফেসবুকে যদি আপনি কমেন্টস লিখেন আপনাকে আমরা রিপ্লাই দিতে পারবো।
এরপরে আছে ডাক্তার পীযূষ। আপনার প্রশ্ন বা মন্তব্যটি করুন, মাইকটি আনমিউট করে। স্যার আদাব। ধন্যবাদ। স্যার অনেকদিন যাবত আপনার ক্লাসটা করি, খুব ভালো লাগে এবং আমার চিকিৎসা জীবনে আপনার ক্লাসগুলা খুব উন্নতি করবে কাজ করতেছে স্যার। এবং আমি আশা করি যে যারা এটা নিয়মিত ক্লাস করে তাদের প্রত্যেকেই এরকম উন্নতি হচ্ছে। আমি স্যার গত কয়েকদিন আগে আপনার কাছে একটা রুগী পাঠিয়েছিলাম, এটা ইউটেরাইন চকলেট সিস্ট। ওই রুগীটার কি অবস্থা ওটা শুধু জানতে চাই আর কি। সম্ভবত নামটা অঞ্জনা রানী দেবী, অঞ্জনা রানী সম্ভবত। আমার মনে নেই, আমার আপনার ফাইল নাম্বার বলতে ওই যে আমি নাম্বারটা দিলাম বলি আপনাকে, ওই নাম্বারে 4:30 থেকে 8:30 মধ্যে ফোন করবেন, উনার ফাইল নাম্বারটা আমাকে দিবেন, ফাইলটা বের করে আপনাকে আমি জানাতে পারবো। ফাইল নাম্বারটা তো আমি জানি না স্যার, আমি পাঠাইছিলাম আগে। না তাহলে আমি পারবো না, ফাইল নাম্বারটা জানতো না, রুগী বের করবে কি করে? শ্রীমঙ্গল থেকে স্যার আপনার এইগুলা এই ক্রাইটেরিয়া আমার মনে থাকবে না, আমরা অনেকগুলো রুগী দেখি। আপনি যদি আমাকে স্পেসিফিক্যালি ওই ওই সময় ফোন করবেন, ওই নাম্বারটা ওই রুগীর কাছে জিজ্ঞেস করেন আপনার ফাইল নাম্বার কত, তাইলে আপনাকে আমি ডিটেইলস বলতে পারবো। ধন্যবাদ। আচ্ছা স্যার, ধন্যবাদ। ডক্টর মৃণাল কান্তি নাথ, আপনার মাইকটি আনমিউট করে প্রশ্ন করুন। স্যার আদাব। স্যার অনেকদিন পর স্যার আপনার ক্লাস শুরু হলো স্যার, খুব ভালো লাগলো। আমরা সবসময় স্যার আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমার স্যার একটা প্রশ্ন ছিল স্যার, কার্সিনোসিন মেডিসিনটা তো আমরা তো স্যার বেশিরভাগই বাংলা মিডিয়ামের বই পড়ি, বাংলা মিডিয়ামের বইতে কার্সিনোসিনের তেমন কোনো বিস্তারিত কোনো লেখা টাকা নাই, যা সামান্য একটু পাই, আর ইন্টারনেট ইউটিউব ওখান থেকে আমরা একটুখানি পড়ি। তো একটা কেস টেকিং এ দেখলাম স্যার, তার বংশগত ইতিহাসে মায়ের দিক বাপের দিক দুই দিকেই কিন্তু ক্যান্সার হিস্ট্রি পাওয়া গেছে। এই ধরনের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট মেডিসিন হিসেবে আমরা কার্সিনোসিনটাকে ব্যবহার করতে পারি কিনা, যদিও একেবারে ক্যান্সারের এমন কোনো লক্ষণ দেখা যায় নাই, তারপরেও ভবিষ্যতে যাতে না হয়, যেহেতু এটা হিস্ট্রির উপর নির্ভর করে, মায়ের দিকে বাপের দিকে উভয় দিকে যদি ক্যান্সারের ইতিহাস থাকে তাহলে ওদের এই সম্ভাবনা একটু বেশি। সেই দিক থেকে ইন্টারমিডিয়েট মেডিসিন হিসেবে কার্সিনোসিনটা আমরা ব্যবহার করতে পারি কিনা। আচ্ছা, এই মেডিসিনটার আমি একটা লেকচার দিয়েছি এই ক্লাসেই। আপনি আমার মনে হয় এই যে আমাদের সঞ্চালক ডক্টর পাটিল থেকে আপনি লেকচারটা সংগ্রহ করলে আপনি এই সবগুলার আনসার এখানে পেয়ে যাবেন। যেমন একটা বলি আপনাকে, আপনি যেমন বলছেন যে ক্যান্সার ইতিহাস থাকলেই দেওয়া যাবে না, কেন দিবেন আপনি? কার্সিনোসিনের নিজস্ব তার একদম চুম্বক লক্ষণ আছে, তার ইন্ডিকেটিভ লক্ষণ আছে। এই জন্য মিনিমাম এই কিছু লক্ষণ সাথে যদি তার পারিবারিক ইতিহাস থাকে সেই ক্ষেত্রে একটা ইন্ডিকেশন আসে, কিন্তু শুধুমাত্র ক্যান্সার ছিল বলে আপনি কিন্তু কার্সিনোসিন দেওয়া ঠিক হবে না। এই জন্য এর আরো কতগুলো লক্ষণ আছে কার্সিনোসিনের, 3-4টা ওই যে বললাম চুম্বক লক্ষণ, এটা খুঁজ করতে হবে যে এই লক্ষণগুলো আছে কিনা তার মধ্যে, তাইলে আপনি দিতে পারবেন। আপনি আমার লেকচারটা যদি ওনার কাছে পান, এটা ডিটেইলস আমি আলোচনা করেছি। ধন্যবাদ। Assalamu alaikum, sir. Sir, a great honor to you. You are a very legendary homeopath in Bangladesh. You are blessing for us. Thank you, sir. আমার একটা আবেদন আবেদন আছে। আবেদনটা হচ্ছে, আপনি অনেকদিন আগে কেন্টস 12 অবজারভেশন এন্ড ভিদলকাস 22 অবজারভেশন একটা ক্লাস নিয়েছিলেন, এই ক্লাসটা যদি আবার আরেকবার নিতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা যাক, যদি কখনো সুযোগ হয় আবার নেওয়া যেতে পারে। ধন্যবাদ। অনেকেই হ্যান্ড রেজ করেছেন, সবাইকে সুযোগ দিতে গেলে অনেক সময় লেগে যাবে। তার জন্য যদি বল তাহলে কন্টিনিউ করব। একটু জোরে বলবেন প্লিজ।
শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না তো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি আপনার লেকচারের জন্য ধন্যবাদ জানাচ্ছি স্যার অন্তর থেকে। স্যার আমার একটা কোশ্চেন ছিল 75তম ওষুধের প্রয়োগ সম্পর্কে। যদি কোনো রোগীকে মনে করেন সাপোজ লাইকোপোডিয়ামের রোগী হয়, তাকে আমি 2, 3, 4 এভাবে দিচ্ছি, তার উন্নতি হচ্ছে, তো কখন বুঝবো যে ওষুধটা তার দরকার নেই, প্রয়োজন নেই, সেই রোগীটা এখন সম্পূর্ণভাবে সুস্থ হতে পারে? একটা হলো যে কোনো ওষুধ আপনি যখন উন্নতি হচ্ছে, এই ওষুধটা বন্ধ করার কোনো কারণ নেই। উন্নতি হচ্ছে মানে তার লক্ষণ দূরীভূত হচ্ছে, লক্ষণ কমে যাচ্ছে। এখন যদি একটা সময় দেখেন যে তার লক্ষণটা আর যাচ্ছে না, বেশ আরাম হচ্ছিল কিন্তু এখন আর হচ্ছে, তখন আমরা ফার্স্ট বুঝি তার কোনো কমপ্লিমেন্টারি সিক করে কেন। লাইকোপোডিয়ামের পরে কোন মেডিসিনটা বেশি আছে? লাইকোপোডিয়ামের পরে আমরা জানি সালফার বেশি আছে, তাহলে কি এখানে সালফারের কোনো দেওয়ার ইন্ডিকেশন আছে কিনা? অথবা তার পিকচারটা কি এমনই চেঞ্জ হয়ে গেল যে লাইকোপোডিয়ামে হলো তো অন্য একটা মেডিসিনের চিত্র চলে আসলো, ওই পয়েন্টে গিয়ে আপনি পুশ করতে হবে। কিন্তু তখন আপনার কাজ হচ্ছে, বরং যখন কাজ হচ্ছে ওষুধটাকে আপনি পাতলা করে দিবেন। প্রথমে হয়তো লাইকোপোডিয়াম ওকে আপনি M2 দিয়ে শুরু করলেন, M3 পর্যন্ত দিলেন, হ্যাঁ বেশ, বললো যে ফর এক্সাম্পল তার হয়তো ক্রনিক পেটের পিড়েই আছে, তার হয়তো ক্রনিক গ্যাস্ট্রিক পেপটিক আলসার আছে, পেপটিক আলসারের রোগী, সে এসে বললো যে আমার এটা খাওয়ার পরে গ্যাস শেষ অনেক কম, ভালো। তখন বেটার হলো, এটা টেকনিকটা হলো, তখন আপনি ওষুধ কমাই দেন, একদিন পরে পরে দিবেন। ওষুধের যেই কাজ করে তখন কিন্তু ওষুধের মাত্রা আমরা কমাই দিই। তো এইভাবে আপনি দিয়ে যাবেন। অনেক সময় যারা 50 ml ব্যবহার করেন, এমনকি আমাদের অনেক রতি মহারথী আছে। আমাকে একজন মহারথী, উনি প্রয়াত হয়ে গেছেন এখন, খুব ভালো হোমিওপ্যাথ, উনি আমি যুদ্ধের খুব ভালো হোমিওপ্যাথ এবং আমাদের পরিষদের একজন বড় নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। আমাকে বলছেন একটা রোগীকে লেকেসিস 60 পর্যন্ত দিচ্ছেন। আমি ঘাবড়াই গেছি। আমি বললাম 60 পর্যন্ত লেকেসিসও চললো, এর মধ্যে আর কোনো মেডিসিনের পিকচার আসলো না। তো এইগুলা দেখেন, এগুলা ভালো কথা না। আপনি রোগীর নেচার চেঞ্জ হয়ে যায়, রোগীর এমনকি মায়াজমের নেচার চেঞ্জ হয়ে যায়। আপনি হয়তো একটা রোগীকে অ্যান্টিসাইকোটিক ওষুধে শুরু করলেন, তার মধ্যে সাইকোসিসের প্রাধান্য ছিল। একটা সময় দেখা যাবে তার সাইকোসিসের লক্ষণ চলে গেছে, এখন তার সোরার লক্ষণ আসতেছে। এই জন্য সময় বিশেষ কিন্তু একটা ওষুধ আপনি লেখেছি 60 পর্যন্ত চালিয়ে যাওয়া আমার কাছে আনথিঙ্কেবল। এই জন্য আপনি ততক্ষণই চালাবেন যতক্ষণ কাজ পাচ্ছেন, আর যখন কাজ পাবেন তখন কিন্তু এটাকে আরো, ওই যে বললাম ডেইলি দিচ্ছিলেন, হয় একদিন পরে পরে দেন, 2 দিন পরে পরে দেন, এভাবে দিবেন আপনি। আর যখন দেখবেন যে তার কাজ হচ্ছে না, লক্ষণ চেঞ্জ হয়ে গেছে, দেন ইউ চেঞ্জ ইট টু অ্যানাদার মোর সুইটেবল মেডিসিন। ধন্যবাদ। শোনা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে। আচ্ছা, আজকে 2 জন ডাক্তার এখানে থাকার কথা, একজন অস্ট্রেলিয়া থেকে, একজন কানাডা থেকে। আপনি একটু ঘোষণা দেন তো। অস্ট্রেলিয়া থেকে ডক্টর সালমা, উনি আমাদের সরকারি হোমিওপ্যাথিক কলেজ থেকে BHMS করা বেশ আগে। সালমা থাকেন, তাহলে আপনি আমার মনে হয় আপনার আনমিউট করে আপনি কথা বলতে পারেন। আর উনি অস্ট্রেলিয়া থেকে হোমিওপ্যাথি করেন এবং আমরা ওখানকার অনেক হয়তো ওনার কাছ থেকে ইনফরমেশন পাবো। সালমা যদি থাকেন
আরেকজন আছেন কানাডা থেকে ডক্টর শাহানাজ। শাহানাজ থাকলেও কথা বলতে পারেন। ডক্টর পাটুরি, আমার মনে হয় আমরা 11:20 বেজে যাচ্ছে, আমরা শেষের দিকে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার ক্লাসে স্যার খুব অসাধারণ লাগে স্যার, আর আরো বেশি ভালো লাগে স্যার প্র্যাকটিস অফ মেডিসিন। তো আমরা খুব আশা করেছিলাম আপনার কাছে একটা প্র্যাকটিস অফ মেডিসিন উপহারের স্বরূপ পাবো। তো বইটা স্যার কবে নাগাদ আমরা পেতে পারি স্যার? বইটা লেখা হচ্ছে, তবে আমি নানা কাছে এখন ব্যস্ত হয়ে গেছি, তো স্লো, একটু গতিটা স্লো, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন একটা ভালো প্র্যাকটিস অফ মেডিসিনের বই, এটা আমার 1000 পৃষ্ঠার বই হওয়ার কথা, যে আমরা লিখছি, এবং এটা খুব ভালো একটা বই হবে বলে আমি মনে করি। তো আমার আপ্রাণ চেষ্টা থাকবে বইটা শেষ করে আপনাদের হাতে দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ডাক্তার পাটোয়ারি স্যার, আপনাকে শোনা যাচ্ছে না স্যার। ডক্টর পাটোয়ারি, আপনার মাইকটা বোধহয় অস্পষ্ট, অপরিষ্কার মনে হচ্ছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার, অনেক কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে অনেক সময় দিয়েছেন এবং অনেক রাত পর্যন্ত আমাদেরকে সমৃদ্ধ করেছেন, এবং যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন শেষ পর্যন্ত ক্লাসে এবং প্রশ্ন করে বা মন্তব্য করে আমাদেরকে উৎসাহিত করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তী আবারও আমাদের সাথে উপস্থিত হতে পারেন সেই দোয়া কামনা করছি, স্যারের দীর্ঘ কামনা করছি।